আসসালামু আলাইকুম। কি অবস্থা বিজ্ঞান বিভাগের ভর্তি যোদ্ধারা, তোমরা সবাই কেমন আছো? একটুখানি শুরুতেই ভাইয়াকে জানাও, ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা। তোমরা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো, আজকে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। এবং তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতেই একটা কথা দিচ্ছি যে রসায়ন প্রথম পত্রের এ টু জেড প্রিপারেশন কমপ্লিট হবে আজকের এই ক্লাসের মাধ্যমে, যেখানে একবারে প্রথম পার্ট থেকে শুরু করে লাস্ট অব দি পার্ট তোমাদের যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার রয়েছে সেই পার্ট পর্যন্ত তোমাদের প্রত্যেকটা পোর্শন কমপ্লিট হবে। সো একটু ক্লাসের শুরুতে ভাইকে জানাও সবার পড়াশোনার কি অবস্থা, এবং দেখতে দেখতেই কিন্তু তোমরা একবারে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সন্নিকটে চলে এসেছো। সো তোমার এখন দরকার সঠিকভাবে প্রিপারেশন নেওয়া এবং কোন কোন পয়েন্টগুলো থেকে আমাদের কোশ্চেন আসে সেগুলো বিষয়ে জেনে, এবং আমাদের এই বিগত বছরের কোশ্চেনগুলোকে কীভাবে তোমাদের কোশ্চেনে চলে আসতে পারে আমাদের এই ভর্তি পরীক্ষায়, এবং তার ইন ডিটেলস অর্থাৎ চুলছেরা বিশ্লেষণ হবে আজকের এই ক্লাসের মাধ্যমে। সো সবাই একটু দ্রুত ভাইকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং এভরিথিং তোমরা সব কিছু পারফেক্টলি শুনতে পাচ্ছ কিনা। এবং আজকে তোমাদেরকে কথা দিচ্ছি একটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে, এবং খুব বেশি সময় লাগবে না, বাট খুবই কম্প্যাক্ট একটা ক্লাস এবং টু দ্য পয়েন্টে আমরা হিট করবো আজকের এই ক্লাসের মাধ্যমে। সো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও, এবং সবাই ক্লাসটা শেয়ার করে দাও যাতে আমরা সবাই মিলে একসাথে আজকের এই ক্লাসটি করতে পারি। এবং খুবই জোস লেভেলের একটা ক্লাস হতে যাচ্ছে, এবং তোমাদেরকে ক্লাসের শুরুতেই ভাইয়া কথা দিচ্ছি তোমাদের 100% প্রিপারেশন কমপ্লিট হবে আজকের এই ক্লাসের মাধ্যমে। একটু দ্রুত ভাইকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। রাজশাহী ইউনিভার্সিটি তার একটা নিজস্ব সত্তায় বা নিজস্ব প্যাটার্নে হচ্ছে কোশ্চেনগুলো করে থাকে। এই প্যাটার্নগুলো ভাইয়া এখানের মধ্যে দেখবা যে এরা খুব ডেপথ অফ নলেজ থেকে কোশ্চেন করে এরকমটা না, বাট আবার কম ডেপথ অফ নলেজ থেকে কোশ্চেন করে এরকম বিষয়টা না। এখানে যে বিষয়টা হয়ে থাকে ভাইয়া টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই ভাই। দেখো নার্ভাসনেস থাকবে, পরীক্ষার হলে যাওয়ার আগে নার্ভাসনেস থাকবে, এটা খুবই সিম্পল হিসাব, খুবই নর্মাল হিসাব, বাট এই নার্ভাসনেসটাকে তোমাকে কি হবে কাটিয়ে উঠতে হবে এবং জাস্ট রিল্যাক্স থাকবা। এখন আমি যতই বলি যে ভাই রিল্যাক্স থাকতে হবে, বাট রিল্যাক্স আসে না। বাট এটা সিম্পল, মানুষ হিউম্যান বিং যেহেতু আমরা, সো আমাদের টেনশন থাকবেই। কোনো কিছু বিষয়ে একটা যদি প্রত্যাশা আমাদের বেশি থাকে তখন টেনশনটা বেশি পরিমাণে আসে। সো প্রত্যাশা কম রাখবা, বাট ভালো কিছু করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। ভালো কিছু করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। কিছু পড়া হয়নি, খুব টেনশন। আরে ভাই দেখো, ভাইয়া তোমাদেরকে কথা দিচ্ছি জাস্ট একটু শেষ পর্যন্ত লেগে থাকো, দেখবা সবকিছু কমপ্লিট হয়ে যাবে, সবকিছু কমপ্লিট হবে। এতটুকু ভাইয়ের ওপর বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ পারবা। সবাই কেমন আছো? ক্লাসের শুরুতে একটুখানি বলি, সবাই কেমন আছো? যে তোমরা অনেক দেখতেছি শুরুর দিকে একবারে হচ্ছে যে খুবই প্যানিক হয়ে যাচ্ছ। ভাই প্যানিক হওয়ার কিছু নাই, লাইফ ইজ নর্মাল। সো ভাই তুমি এতটুকু ধরে নাও যে তুমি পারবে, তোমার এতটুকু বিশ্বাস রাখতে হবে তুমি পারবে, তোমার দ্বারাই হবে, তাহলে হবে। কারণ ভাই সেলফ কনফিডেন্স মেইন ফ্যাক্ট ইন ইউর লাইফ। সো এটা হচ্ছে মেন বিষয়। অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবা। আমরা কিন্তু খুবই টু দ্য পয়েন্ট থেকে হচ্ছে আজকের ক্লাসটা শুরু করব, এবং খুবই জোস লেভেলের কোশ্চেনগুলো আমরা সলভ করব, যেগুলো তোমাদের এই ভর্তি পরীক্ষায় আসার মতো। ওকে, সো চলেন আমরা আর কালক্ষেপণ করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত পড়াশোনায় চলে যাই। ওকে, তোমরা জাস্ট ভাইয়ের সাথে জাস্ট কোশ্চেন থ্রো করার সাথে সাথে আনসার করবা, এবং আমরা খুব দ্রুতই অ্যাপ্রোচ করতে থাকবো। ওকে চলেন, লেট গেট স্টার্ট। ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমাদের সেটা একটুখানি দেখো। আমরা ইতিমধ্যে এখান থেকে যে বিষয়টা আছে সেটা একটুখানি তোমরা প্রেডিক্ট করো। ওকে, এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। ওকে দেখেন, এইখানের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের বলছে এমআরআই পরীক্ষায় কোন ধরনের ওয়েভ বা রশ্মি ব্যবহার করা হয় থেকে। তোমরা জানো যে তড়িৎ চৌম্বকীয় রশ্মি বা আমরা ওয়েভ রে যেগুলোকে বলে থাকি সেগুলো হয় থেকে আমাদের মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অর্থাৎ ম গা র অতি অব, ম গা র অতি দ্রি অব মারে। এখান থেকে হচ্ছে তোমরা মাথায় রাখতে পারো মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান রশ্মি, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও তরঙ্গদৈর্ঘ্য, এগুলো তোমরা জানো। আমরা এখান থেকে যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে এখানে এদিক থেকে এদিকে গেলে যত এদিক উপর থেকে নিচের দিকে যাবা তত ল্যামডার মান কি হবে ভাইয়া বৃদ্ধি পাবে, আর কম্পাঙ্কের মান কি হবে ভাইয়া তত কমে যাবে। এখন কথা হচ্ছে ভাই এইগুলো তো মাথায় রাখবো, বাট এমআরআই এর ক্ষেত্রে আমাদের কোনটা ব্যবহার করা হয়? এমআরআই অর্থাৎ এমআরআইটা কি জিনিস ভাইয়া? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ আমরা যেটাকে বলি, অর্থাৎ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ। এই এমআরআই পরীক্ষা করা হয়। এই এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ আমরা যেটাকে বলে থাকি।
ওকে, এখন এই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজ কোন ধরনের ওয়েভ বা রশ্মি ব্যবহার করা হয় থাকে। এখন এইখানের মধ্যে ভাই তোমাকে টু দা পয়েন্টে যদি আমি বলতে যাই, আমি নেক্সট কোশ্চেনে তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে অবলোহিত রশ্মির হচ্ছে ব্যবহারগুলো দেখাবো। আরে ভাই আরইউতে আহামরি হার্ড কোশ্চেন আসে না। আরইউতে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম, আরইউতে আমার হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল। সো ভাই আহামরি এখানে কোনো কোশ্চেন আসে না ভাই, খুব ডেপথ নলেজ থেকে কোশ্চেন আসে না। ইজি কোশ্চেন, খুবই স্লি কোশ্চেন আসে। জাস্ট নর্মালি ভাই যাবা, প্যানিক থাকার কিছু নাই ভাই, রিল্যাক্স মাইন্ড, রিল্যাক্সে থাকবা, দেখবা ভাই সবকিছু তুমি ক্লিয়ার করতে পারতেছো। এইখানের মধ্যে গামা রশ্মি, গামা রশ্মি আমরা কি জানি ভাই, এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় একটা রশ্মি হয়ে থাকে, যেখানে তড়িৎ চৌম্বকীয় রশ্মি এবং যেটার চার্জ কি হয় থাকে ভাই, এটা চার্জ হয় থেকে আমাদের শূন্য হয়ে থাকে গামা রশ্মি। সো এটা হচ্ছে আমাদের ভেদন ক্ষমতা, এটার সবচেয়ে পরিমাণে বেশি পরিমাণে কি হয়ে থাকে। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। এবং এইখানের মধ্যে অবলোহিত রশ্মির ব্যবহারটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো। সো অবলোহিত রশ্মি এখান থেকে হচ্ছে না। এবং এইখানের মধ্যে এমআরআই এবং রেডিও এবং টেলিভিশন, রেডিও ও টেলিভিশন যে রয়েছে, টেলিভিশনে, রেডিও এবং টেলিভিশনে, এবং এখান থেকে হচ্ছে এমআরআই যন্ত্র যে রয়েছে, এমআরআই যন্ত্রে, এমআরআই পরীক্ষা করার সময় কি হয় থেকে ভাইয়া, রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। কি হয় থেকে ভাইয়া, রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। সো এইখানের মধ্যে আমাদের এই কোশ্চেন আনসার কি হবে ভাইয়া, রেডিও ওয়েভ। ওকে, এই কোশ্চেন আনসার কি হবে, রেডিও ওয়েভ। আশা করি সবাই এই প্রশ্নটুকু ক্লিয়ার তোমরা বুঝতে পারছো। সো একটু ভাইকে জানাও সবার এই প্রশ্নটুকু ক্লিয়ার কিনা। এবং আমরা দেখবো ভাইয়া এখান থেকে আমাদের অবলোহিত রশ্মি কিভাবে ব্যবহার করা হয় থেকে, ফিজিওথেরাপিতে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। সো ওভারঅল বিষয় আমরা দেখাই দিব। সো একটু ভাইকে জানাও যে ভাই এইটুকুন প্রশ্ন সবাই সুন্দর মতো বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় এখানে ডাউট আছে কিনা। একটু দ্রুত ভাইকে জানান যে এইটুকুন পোর্শন সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না। একটু জাস্ট ভাইয়ের সাথে রেসপন্স করেন, দেখবেন ভাই সবকিছু ইজিলি আমাদের শেষ হয়ে যাবে, সবকিছু ইজিলি আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সো একটু সবাই ভাইকে জানাও যে এতটুকু পোর্শন সবার ক্লিয়ার কিনা। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে নেক্সট পোর্শনের দিকে মুভ করি। নেক্সট পোর্শনে দেখেন আমাদের কি বলছে ভাইয়া, নেক্সট পোর্শনে কি বলছে, 2 নাম্বার কোশ্চেন। সো একটুখানি ভাইয়া বলো। ওকে, দেখো এখান থেকে আমাদের কি বলছে যে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কি ব্যবহার করা হয়, আর টেলিভিশন এবং রিমোট কন্ট্রোলে আমাদের কোনটা ব্যবহার করা হয়, ইনফ্রারেড রে, ব্লুটুথ। ভাই দেখো আমরা টেলিভিশনের রিমোট যখন কন্ট্রোল করে থাকি, তোমরা তোমাদের বাসা বাড়িতে দেখবা যে রিমোট যখন আমরা কন্ট্রোল করা হয় থাকে, তখন বেসিক্যালি ভাই তোমার মাইক্রোওয়েভ এই তরঙ্গদৈর্ঘ্য কি ব্যবহার করা হয়, কখনোই আমরা মাইক্রোওয়েভ তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করি না। কারণ এই মাইক্রোওয়েভ তরঙ্গদৈর্ঘ্য আমাদের কি হয়ে থাকে, খাবার গরম করার সময়, খাবার গরম করার সময় আমরা যে কাজটা করে থাকি, গরম করার সময় মাইক্রোওয়েভ ওভেনে যে রয়েছে, ওভেন, এই ওভেনে কি হয় থেকে ভাই এটা ব্যবহার করা হয় থেকে। এবং ওয়াইফাই যে আছে, ওয়াইফাই তোমরা যে এখন বাসা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করো, এই ওয়াইফাই হচ্ছে কি, আমরা হচ্ছে এখন শীতকাল যেহেতু, সো শীতকালে হচ্ছে কি করা হয় থেকে ভাইয়া, শীতকালে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে অনেক সময় তোমরা কাঁথা অথবা কম্বলের নিচে হচ্ছে ফোন চালাও, অর্থাৎ ওয়াইফাই সংযোগটা কেমনে ভাই ওইটার ভেতর দিয়ে যায়, কারণ এটার ভেদন ক্ষমতা একটু কি হয় থেকে ভাইয়া বেশি হয়ে থাকে। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা কি করে থাকি ভাইয়া, লুসিড ভাইয়া বুঝলাম না। আচ্ছা দেখেন এখান থেকে আমরা কি বলতেছি যে ভাই কাঁথা কম্বলের নিচে হচ্ছে কি ভাইয়া, যে আমাদের কি হয় থাকে যে এই ওয়াইফাই কানেকশনটাও চলে যায়। সো ওয়াইফাই এর অর্থাৎ মাইক্রোওয়েভ ওভেন, অর্থাৎ মাইক্রোওয়েভ তরঙ্গদৈর্ঘ্যটা আমাদের এখানে বেসিক্যালি ব্যবহার করা হয়। আর রেডিও ওয়েভ আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে রেডিও টেলিভিশন যে রয়েছে, রেডিও টেলিভিশনের সিগন্যালের ক্ষেত্রে, রেডিও টেলিভিশন যে রয়েছে, এই টেলিভিশন সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে এবং এমআরআই যন্ত্রের মধ্যে ব্যবহার করা হয় থাকে। দ্যাটস ওয়াই আমরা এই অপশনটা পাচ্ছি না, এই অপশনটা আমাদের হচ্ছে না। ব্লুটুথ যে আছে, তোমরা এখন ব্লুটুথ হচ্ছে বিষয়টা অনেক আগে হচ্ছে তোমরা ইউজ করতা, যে ব্লুটুথ দিয়ে হচ্ছে তোমরা কানেকশন, অর্থাৎ ব্লুটুথ হেডফোন তোমরা ইউজ করে থাকো, বা আমরা হচ্ছে যখন যেমন আমি এখন যে মাইক্রোফোন ইউজ করতেছি, এটা বেসিক্যালি কি হয় থাকে আমাদের, এটা হচ্ছে, আরে স্যার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের সাথে মুন্না স্যার যুক্ত হয়ে গেছে, মুন্না স্যারেরও সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো দেখেন এখান থেকে হচ্ছে ব্লুটুথ যে রয়েছে, ব্লুটুথে কি করে থাকি আমরা, ব্লুটুথটা যে কাজটা করা হয় থাকে সেটা হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে খুব কম দূরত্বের মধ্যে যোগাযোগ বেসিক্যালি রক্ষা করার ক্ষেত্রে এটাকে ইউজ করা হয় থাকে, কিন্তু রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে বেসিক্যালি এটাকে আমরা ইউজ করি না। অর্থাৎ ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি এটাকে ব্যবহার করা হয় থাকে। এই ইনফ্রারেড রে আমরা কোন কোন কাজে আরো ব্যবহার করে থাকি সেটা একটুখানি আমরা দেখে ফেলবো, যে ইনফ্রারেড রে এটা আমাদের কোন কোন কাজে আরো ব্যবহার করা হয়ে থাকে। এই ইনফ্রারেড রে রিমোট কন্ট্রোল যে রয়েছে, রিমোট কন্ট্রোলে ব্যবহার করা থাকে। কি করা থাকে, রিমোট কন্ট্রোল যে রয়েছে, রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয় থাকে ইনফ্রারেড রে বা আইআর রশ্মি আমরা যেটাকে বলে থাকি। ওকে, ইনফ্রারেড রে, আইআর রশ্মি। তারপর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, অপটিক্যাল ফাইবার যে রয়েছে, অপটিক্যাল ফাইবার যে রয়েছে, এই অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয় থাকে। তারপরে এখান থেকে তোমরা দেখতে পারবা যে ফিজিওথেরাপি যে রয়েছে,
থেরাপি যেটা হচ্ছে এই ফিজিওথেরাপিতে ও ব্যবহার করা হয় কি হয় থেকে ফিজিওথেরাপিতেও ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে ভাইয়া ইনফ্রারেড রে আমাদের কোন কোন কাজে ব্যবহার করা হয় থাকে। সো এখান থেকে এতটুকু বিষয় জাস্ট দেখলে তোমাদের ইনশাআল্লাহ আর কোনো প্যারা হওয়ার কথা না। ওকে, সো একটু ভাইকে জানাও সবাই এতটুকু কোশ্চেন বুঝতে পারছো কিনা। দেখো ভাইয়া কোশ্চেন কিন্তু আহামরি কঠিন হয় এরকম বিষয় না, তোমাকে টু দ্য পয়েন্ট হিট করতে হবে। ওই কোশ্চেনের মধ্যে তো কতটুকু পোর্শন আছে সেখান থেকে এইটার একটু এক্সপ্লানেশন জানবা, দেখবা ভাই এখান থেকে কোশ্চেন চলে আসছে। কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে আহামরি খুব বেশি কঠিন কোশ্চেন হয় এরকম বিষয়টা না রে ভাই। বাট একটুখানি তোমাকে চিন্তা করে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সো একটুখানি চিন্তা করে ভাই জাস্ট নর্মালি রিল্যাক্স থেকে পরীক্ষা দিবা, দেখবা যে সবগুলা পরীক্ষা ভাই তুমি সুন্দর মতো দিতে পারবা। ওকে, সো এখানে ভাই তুমি যেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দাও না কেন, তুমি যদি ভাই 65% ঊর্ধ্বে মার্ক ক্যারি করতে পারো, দেখবো অনায়াসে তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে। ওকে, সো চলেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। এইখানের মধ্যে দেখো আমাদের কি বলছে, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ইলেকট্রন শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত গুণ। অর্থাৎ এইখানের মধ্যে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। প্রথম কক্ষপথের শক্তির কত গুণ হবে। সো একটু ভাইয়েরা বলো দেখি, এটা তো সবার পড়ার কথা। আচ্ছা, পড়ালেখা আর ভালো লাগছে না, আরে ভাই ক্লান্ত হলে হবে, লাস্ট পর্যন্ত লেগে থাকতে হবে। লাস্ট পর্যন্ত কি করতে হবে, লেগে থাকতে হবে। কারণ ভাই তোমাকে তোমার মানে আমাদের দেশে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে সেটা আমি একটু তোমাদেরকে বলি। আমাদের মা বাবার স্বপ্নগুলো আমাদের মাধ্যমে পূরণ করতে চাই। তুমি কি কখনোই তোমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে চাও না? অবশ্যই তুমি চাও, কারণ এই দুনিয়াতে তারা তোমাকে নিয়ে এসেছে, তাদের আশাগুলো কি তোমাকে পূরণ করতে হবে না? অবশ্যই তোমাকে পূরণ করতে হবে। তাদের দিকে তাকিয়ে হলে ভাই তোমাকে পড়াশোনা করতে হবে। জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তোমার মা বাবা। তুমি তাদের দিকে লক্ষ্য করবা, দেখবা ভাই আর কোনো কিছু লাগবে না, তোমার মা বাবাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। ওকে, আচ্ছা লুচিট বলা, ও আচ্ছা বুঝতে পারছি, লুচিট। ওকে বুঝতে পারছি। দেখেন কক্ষপথের শক্তি কত গুণ হবে, অর্থাৎ প্রথম কক্ষপথের শক্তির কত গুণ হবে। অর্থাৎ তোমাকে এখান থেকে যে বিষয়টা বা যে রিলেশনটা দেখতে হবে, শক্তি, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রনের বেগ, আর হচ্ছে তোমাদের এখান থেকে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের কনসেপ্টগুলো বেসিক্যালি তুমি যদি দেখতে পারো, তাহলে তোমার এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে আমরা জানি যে শক্তির সাথে কি হয় থাকে ভাইয়া, যে এখান থেকে শক্তির সাথে কক্ষপথের কি হয় থাকে, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় থাকে। এবং বেগের সাথে কি হয় থাকে ভাইয়া, বেগের সাথে তার ব্যস্তানুপাতিক আমাদের সম্পর্ক হয়ে থাকে। তারপরে এখান থেকে দেখতে পারবা যে ভাইয়া ব্যাসার্ধের সাথে কি হয়ে থাকে, এন স্কয়ার সমানুপাতিক সম্পর্ক হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে যদি আমি সূত্রগুলো দেখাই দিতে চাই, তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করতে পারবা যে ই এর জন্য সূত্র হয় থাকে আমাদের -13.6 ইলেকট্রোভোল্ট ইন্টু হচ্ছে কি ভাইয়া জেড স্কয়ার বাই এন স্কয়ার। আর এখান থেকে যদি আমরা কি থেকে বেগের সূত্র দিতে চাই, 2.18 ইন্টু হচ্ছে 10⁻6 ইন্টু হয় থেকে তোমার জেড বাই এন, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর এখান থেকে আমরা জানি আর ইকুয়াল কি হয় থেকে 0.53 ইন্টু 10⁻10 ইন্টু কি হয় থেকে এন স্কয়ার বাই জেড। সো এখান থেকে আমরা সম্পর্ক দেখতেছি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো তৃতীয় কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের সম্পর্ক কি হবে, যেহেতু এন স্কয়ার তৃতীয় কক্ষপথ বলে দিয়েছে। সো তৃতীয় কক্ষপথ মানে কি, এন এর মান আমাদের কি বলা আছে, এন এর মান অবভিয়াসলি আমাদের বলা আছে কত ভাইয়া 3। সো এটা 3 এর উপর স্কয়ার করলে কি হবে 1/9 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কি হবে 1/9 হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই আপনারা পেরে গেছেন। ওকে, কোশ্চেন ব্যাংক খুললেই মনে হচ্ছে সব আননোন টপিক, কিছুই পারতেছি না। আরে ভাই না পারার কিছু আছে, জীবন অনেক সুন্দর। তোমাকে ভাই বললাম না, সর্বপ্রথম আত্মবিশ্বাস রাখতে হবে, তুমি পারবে। মানুষ সবকিছু করতে পারে, মানুষের দ্বারাই সবকিছু সাধন করা সম্ভব। সো তোমাকেও পারতে হবে, বুঝতে পারছেন, তোমাকেও পারতে হবে। ভাই দেখো তুমি এতদিন হয়তো বা একটু যে কাজটা করেছো সেটা হচ্ছে যে ভাইয়া একটুখানি পড়ালেখায় ফাঁকি দিছো, সো ফাঁকি দিছো তার মানে ভাই তোমার দ্বারা হচ্ছে কোনো কিছু হবে না বা তুমি পারবা না এরকম বিষয়টা না। তোমার হাতে কিন্তু এখনো সুযোগ আছে, হিউজ অ্যামাউন্টের সুযোগ আছে। তুমি যদি একটা বিষয় লক্ষ্য করো ভাইয়া, তোমাদের কিন্তু এখনো জিএসটি অর্থাৎ গুচ্ছবিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত কিন্তু হয় নাই। সো এইখানের মধ্যে তুমি দেখবা অলমোস্ট 9000+ সিট আছে, এবং যেখানে তুমি তোমার নিজের স্বপ্নের সাবজেক্টে এবং স্বপ্নের ক্যাম্পাসে তুমি পড়তে পারবা। কারণ ভাই তোমার দরকার এখন মানে অ্যাট দিস মোমেন্ট পাবলিকিয়ান হওয়া, তোমার একটা সিট দরকার। এজন্য তোমার যে দরকার সেটা হচ্ছে ভাই বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের জন্য অনলি জিএসটি এ ইউনিট আমরা কোর্স কিন্তু লঞ্চ করে ফেলেছি। এবং যেখানে ভাইয়া তুমি দেখো তোমাদের যাদের হচ্ছে ভাই বেসিক কনসেপ্ট একটু ল্যাগ আছে, যে ভাই আমি সবকিছু আমার কাছে আননোন লাগতেছে, আমি পারতেছি না, তাদের জন্য কিন্তু আমরা এখানে আর্কাইভ ক্লাস দেওয়া হয়েছে। আমাদের এইখানের মধ্যে কি আছে ভাইয়া, আর্কাইভ ক্লাস আমরা দিয়ে দেবো। এই আর্কাইভ ক্লাসে কি থাকবে, আমাদের ভার্সিটি ইউনিট ব্যাচের মধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একটা করে চ্যাপ্টারের জন্য, আমি যদি আমার রসায়নের কথাই বলি, এক একটা করে চ্যাপ্টারের জন্য আমরা 4টা 5টা
6টা পর্যন্ত অধ্যায় বা ক্লাস, এবং এন্ড দেন হচ্ছে আমরা জৈব রসায়নের জন্য 12 থেকে 13টা ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়েছে। সো ভাই যেখানে ক্লাসগুলো একবারে বিগিনার টু একবারে প্রো লেভেল হওয়ার জন্য তোমার যা যা দরকার ঠিক ততটুকু আমরা হচ্ছে তোমাদের ওখানে প্রোভাইড করেছি, এবং এর মাধ্যমে তোমার বেসিক টু অ্যাডভান্স লেভেল প্রিপারেশন কমপ্লিট হবে। এবং তোমরা যারা কি করবে ভাইয়া, যে আসলে আমার ভাই ম্যাথ অথবা বায়োলজি ভালো লাগে না, আমি এই অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাতে চাই, সো তাদের জন্য আমাদের বাংলা এবং ইংলিশ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবা। সো এইখানের মধ্যে আমরা জাস্ট এই আর্কাইভ ক্লাস দিয়েই তোমাদেরকে কিন্তু ক্ষান্ত নয়, আমরা এখানে কি করেছি ভাইয়া, তোমাদের জন্য আমরা লাইভ প্রশ্ন সলভ ক্লাস রেখেছি, এবং যেটা জিএসটি বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে আসে এগুলোকে অ্যানালাইসিস করে কিভাবে কোশ্চেনগুলো হতে পারে, কিভাবে তোমার হাতে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে তুমি শর্টকাটে এই বিষয়গুলোকে অ্যাপ্রোচ করতে পারবা, কোশ্চেন দেখে মাথা ঠান্ডা রেখে কিভাবে কাজগুলো করতে হয়, সবগুলো বিষয় আমরা কি করব এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইখানের মধ্যে 12টা করে আমরা কি করেছি লাইভ ক্লাস দিয়েছি, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি ধরতে পারবা আসলে তোমার কিভাবে কোশ্চেনে অ্যাপ্রোচ করা উচিত, তুমি কিভাবে কোশ্চেন দেখে ঠান্ডা মাথা রেখে কিভাবে তুমি আগাবে। সো প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা এখানে খুঁটিনাটি আলোচনা করে দেখাবো তোমাদেরকে, কিন্তু তোমার বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের ভার্সিটি ইউনিট বেসের রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। সো এইখানের মধ্যে আমরা জাস্ট এইগুলো বিষয় দিকেই কিন্তু তোমাদের জাস্ট ক্লাস করিয়ে জাস্ট ক্লাস দেখাই কিভাবে আগাবে, এইগুলো বিষয়ের মধ্যে আমরা জাস্ট থেমে থাকবো না। আমরা তোমাদের জন্য কি করেছি ভাইয়া, এখান থেকে আমরা হচ্ছে তোমাদের এক্সাম যে আছে এক্সামও কিন্তু আমরা এখান থেকে তোমাদেরকে নিব, এবং এইখানের মধ্যে দেখো তোমাদেরকে আরেকটা বিষয় বলি, আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে এই কোর্সের সাথে তোমরা হচ্ছে প্রিন্টেড লেকচার শিটও পাবা, যদি তুমি কি করো এই লেকচার শিট সহ পারচেস করো 50% ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে। আর যদি তোমরা প্রিন্টেড লেকচার শিট না নাও, আমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের হচ্ছে প্রিন্টেড লেকচার শিট আছে, এবং এই লেকচার শিটগুলো থেকে তোমরা বিগত বছরের হচ্ছে যদি বিষয়টা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে আমাদের এই লেকচার শিট থেকে কিন্তু হুবহু অনেকগুলো কোশ্চেন কমন চলে এসেছে। সো আমরা এভাবে অনেক অ্যানালাইসিস করে হচ্ছে আমাদের এই লেকচার শিটগুলো খুবই কম সময়ের মধ্যে তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারবা তার ওভারঅল ধারণা দেওয়া আছে আমাদের এই লেকচার শিটগুলোর মধ্যে। ওকে, সো তোমরা যারা এখন পর্যন্ত এই কোর্সে ভর্তি হও নাই, খুব দ্রুত খুবই দুশ্চিন্তায় আসো ভাই, এখন আমি কি করব আমার তো পাচ্ছি না, সো যারা হতাশাগ্রস্ত আসো তোমাদের জন্য লাস্ট অপশন ভাই জিএসটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সো এই ভর্তি পরীক্ষায় হিউজ আমাদের একটা সময় পাবা, সো এই সময়ের মধ্যে নিজেকে তুমি কি করতে পারবা, ইমপ্রুভ করে নিতে পারবা। সো তোমরা যারা যারা এখন পর্যন্ত এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করে ফেলো, কারণ আমাদের ডিসকাউন্ট কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে। ওকে, চলেন আমরা আমাদের পড়াশোনা ব্যাক করি। দেখেন আমাদের পড়াশোনা কি বলেছে ভাইয়া, একটুখানি লক্ষ্য করো, যে বলছে একটি ফোটনের কম্পাঙ্ক, কি বলা আছে, একটি ফোটনের কম্পাঙ্ক, ফোটন মানে হচ্ছে আলোর কণা, এই আলোর কণার কম্পাঙ্ক দিয়েছে এফ, ফোটনটির ভরবেগ কত, ফোটনটার কি বলছে ভরবেগ কত। তোমরা ফিজিক্সের মধ্যেও পড়েছো ভরবেগটা কি হয় থেকে ভাইয়া, ভর ইনটু বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয় থেকে। এবং আমরা জানি কি জানি, যে আমরা জানি একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে আচ্ছা ভাই, এটা না আসার পিছনে কারণ হচ্ছে ভাই তুমি এক্সাম হয়তো বা কম দিয়েছো, তোমার হচ্ছে প্রিপারেশন হয়তো বা একটুখানি ল্যাগ আছে, তুমি হয়তো বা কম পরিমাণে পড়েছো ভাই, বারবার তোমাকে 4 থেকে 5 বার হচ্ছে তোমার শীট মানে খাতাগুলো ভাই, মানে তুমি যে খাতাগুলোতে পড়েছো সেই খাতাগুলো ভাই রিভিশন দিতে হবে। খুব সহজেই ভাই সবকিছু হয়ে যাবে এরকম বিষয়টা না, যদি খুব সহজেই সবকিছু হয়ে যেত তাহলে ভাই লাখ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়ে শুধুমাত্র 5-6 হাজার 20,000 স্টুডেন্ট, অর্থাৎ অলমোস্ট তুমি যে সায়েন্স, আর্টস, কমার্স এই সবগুলো বিষয় দেখো, সবগুলোতে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে অলমোস্ট সিট হচ্ছে ভাই তোমার 20 থেকে 25,000 বা 30,000 সামথিং লাইক হবে। সো এইখানের মধ্যে ভাই অনেকগুলো স্টুডেন্টকে ছাঁটাই করে হচ্ছে ভাই তাদের মানে ঘুমকে, তাদের স্বপ্নকে বিসর্জন দিয়ে ভাই তোমাকে তাদের জায়গাগুলোকে কি করতে হবে, দখল করে নিতে হবে। সো বিষয়টা হচ্ছে ভাই অত সোজা না, বাট তোমাকে ভাই পড়তে হবে, বারবার পড়ার মাধ্যমে তোমাকে এটার থেকে কি করতে হবে, আউটপুট নিয়ে আসতে হবে। সো দেখেন এখান থেকে আমরা দেখতেছি ভরবেগ হচ্ছে পি ইকুয়াল এমভি, এবং কম্পাঙ্ক দেওয়া আছে এফ। আমরা জানি যে শ্রোডিঞ্জারের তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, এবং আমরা জানি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, যেহেতু আমরা দেখতেছি কম্পাঙ্কের সাথে আমরা কি করব, ভরবেগের সম্পর্ক বিল্ড আপ করব। দ্যাটস ওয়াই আমরা জানি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ কি হয় দেখে, ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, সেটা হয় কি ভাই ল্যামডা ইকুয়াল লেখা যায় এইচ বাই এমভি। এখন এইচ বাই এমভি, এখন এখান থেকে ল্যামডা লিখলাম, এইখানের মধ্যে এইচ, এমভি অর্থাৎ পি এটা লেখা যায়। এখন ভরবেগের সাথে সম্পর্ক অর্থাৎ ভরবেগ চাচ্ছে, তাহলে পি ইকুয়াল কি লেখা যাবে, এইচ বাই আমাদের বলতে পারবো আমরা ল্যামডা। আমরা জানি সি ইকুয়াল কি লেখা যায়, সি ইকুয়াল লেখা যায় এফ ল্যামডা, সি ইকুয়াল লেখা যায় এফ ল্যামডা। তাহলে এখান থেকে আমি ল্যামডা ইকুয়াল কি বলতে পারবো, ল্যামডা ইকুয়াল আমি বলতে পারবো এখান থেকে, অথবা আমরা এ হয় ল্যামডা ইকুয়াল কি বলা যায়, ল্যামডা ইকুয়াল বলা যায় সি বাই এফ লেখা যায়, অথবা আমরা 1 বাই ল্যামডা, যদি 1 বাই ল্যামডা করে থাকি তাহলে 1 বাই ল্যামডা করলে আমাদের কত আসছে 1 বাই ল্যামডা, ল্যামডাকে উল্টাই দেবো, তাহলে এটা যদি উল্টাই দিই তাহলে এফ বাই কি আসবে, সি আসবে। দ্যাটস ওয়াই আমি 1 বাই ল্যামডা ইকুয়াল বলতে পারবো পি ইকুয়াল এইচ এফ বাই সি। সো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এখান থেকে তোমরা এইটুকু পোষণ পেয়ে যাবে। এই যে ভাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কি, এই যে এইচ এফ বাই সি। সো সবাই একটু ভাইকে বলো তো এতটুকু পোষণ সবাই বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা।
একটুখানি ভাইকে বলো তো যে ভাই এইটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছো কি না, একটু ভাইকে জানাও যে ভাই এটা সবাই বুঝতে পারছেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই ওভারঅল এইটুকুন পোষণ সবার কাছে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ভাইকে ওয়াই লিখে জানাই দিবে যে ভাই ক্লিয়ার, যদি ওয়াই লিখে জানাই দাও তাহলে ভাইয়া বুঝে যাবে যে তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, সো আশা করছি সবার কাছে ক্লিয়ার। চলেন নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে যে পটাশিয়াম পরমাণু সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? অর্থাৎ আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কি হয় থাকে, কোন একটা পরমাণুর কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয়, তাকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আর এই কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি হয় থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং হয় থেকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এখন এই কোয়ান্টাম সংখ্যাগুলো যে রয়েছে, এই কোয়ান্টাম সংখ্যাগুলোর মধ্যে পটাশিয়াম পরমাণু যে রয়েছে এর সর্ববহিস্থ শক্তি স্তর পটাশিয়াম হয় থেকে আমাদের 19 নম্বর মৌল। সো এটা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 3d এখানে 4s20 হয়ে থাকে। সো সরি 4s1 হয়ে থাকে 4s1, কারণ 19টা হয় থাকে 4s1 হয় থাকে। এখন আমাদের কি হবে এই যে সর্বশেষ শক্তি স্তর কি এইটা না, সো এখান থেকে আমরা জানি n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি হবে এখানে 4 হবে। আর এইখানের মধ্যে l এর মান কি হয়ে থাকে 0 হয়ে থাকে 1 হয়ে থাকে 2 হয়ে থাকে 3 হয়ে থাকে। এখন এই যে 0 যদি হয় থাকে তাহলে s অরবিটাল, যদি d হয় p হয়ে থাকে তাহলে 1, আর যদি d হয়ে থাকে তাহলে 2, আর এখানে f হলে 3। সো এখান থেকে আমরা দেখতেছি s অরবিটাল, দ্যাটস ওয়াই এটা কি হবে আমাদের ভাইয়া যে 0 হবে। আর m এর মান আমরা m এর মান কি জানি ভাইয়া, m এর মান কি হয় থেকে m অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কি হয় থেকে -l থেকে কি হবে ভাইয়া +l পদ, যেহেতু এটা 0 দ্যাটস ওয়াই এটা 0। আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ হয় থেকে। আর যদি এটা একটা কি হয় থেকে যে অরবিটাল হয় থাকে যেখানে ইলেকট্রনটা এভাবে অবস্থান করতেছে ঘড়ির কাঁটার দিকে, যার কারণে পজিটিভ হাফ। সো এইটা হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ 4001 এবং 400 হাফ। সো এই যে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন কথা হচ্ছে ভাই এখান থেকে দেখো এইটা কেন হলো না, কারণ এটা হচ্ছে কি এই যে এল এর মান 1 দরকার, এটা হচ্ছে পি, এল এর মান 1 দরকার হচ্ছে পি, এটা হচ্ছে 0, কিন্তু এটা কখনোই হতে পারবে না, এগুলো কখনোই হতে পারবে না। ওকে, সো একটু ভাইকে বলো তো এইটা সবাই বুঝতে পারলেন কিনা। এবং এখান থেকে আরেকটা বিষয় বলি আমি যে এই কোয়ান্টাম সংখ্যাগুলোর মধ্যে কোনটা ভাই আগে প্রায়োরিটি পাবে, অর্থাৎ তোমার যদি কি থাকে সর্বপ্রথম হচ্ছে তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা সর্বশেষ স্পিন কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকে, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার উপর বেসিক্যালি ইলেকট্রন নির্ভর করবে, তারপরে হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে নির্ভর করবে তোমার কিসের উপর, তারপর নির্ভর করবে ভাইয়া তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর, তারপর নির্ভর করবে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। আশা করি যে ইলেকট্রন সংখ্যাটা এটার উপর নির্ভর করবে। এবং এখান থেকে আমরা জানি অরবিটাল সংখ্যা যদি নির্ণয় করতে পারে, অরবিটাল হচ্ছে n স্কয়ার হয় থেকে, এবং এখান থেকে যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 × 2l + 1 এটা হয় থেকে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে অবস্থিত ইলেকট্রন, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি অরবিটাল বলে তাহলে শুধুমাত্র জাস্ট 2l + 1 এই সূত্রটা হবে। ওকে, সো আশা করছি এতটুকু প্রশ্ন সবার কাছে ক্লিয়ার। ওকে, চলেন তাহলে নেক্সট প্রশ্নে মুভ করবো আমরা। এখন এখান থেকে বলেছে বিকৃত তরঙ্গের 5 × 10⁻14 হার্টজ হলে 1 মোল ফোটনের শক্তি কত কিলোজুল, 1 মোল ফোটনের শক্তি কত কিলোজুল। এখন আমরা জানি যে শক্তি আমাদেরকে বের করতে হবে। এখন শক্তি আমরা কিভাবে বের করি ভাইয়া, আমরা শক্তি বের করে থাকি কি আমরা জানি ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী E = কি লেখা যায়, h/f বা h নিউ লেখা যায়, অর্থাৎ এইটাই হচ্ছে f বা নিউ এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে কি হবে আমরা জানি যে প্লাঙ্কের ধ্রুবকের মান কি হয় থেকে যে 6.626 × 10 কি হয় থেকে ভাইয়া 34 হয় থেকে। আর এখান থেকে কি আছে ভাইয়া যে কম্পাঙ্কের মান কত দেওয়া আছে 5 × 10⁻14 এত হার্টজ দেওয়া আছে। তাহলে ভাই এখান থেকে নরমালি একটু ক্যালকুলেশন করো তাহলে বুঝে যাবা 1 মোলের মধ্যে বলছে 1 মোল সমান আমরা জানি কতটি পরমাণু বা অণু পরমাণু 6.022 × 10⁻23 এতটি অণু অথবা পরমাণু হয় থাকে। সো এইখানের মধ্যে 1 মোল আমরা পরবর্তীতে জাস্ট গুণ করে দেব, দ্যাটস এনাফ। সো এখান থেকে যদি গুণ করি 5 6 কত হয় থেকে ভাইয়া 30, 5 6 30, বাট 30 এর থেকে একটুখানি বেশি হবে। আর এখান থেকে যদি আমরা বাদ দেই 10 কি হবে 10 হচ্ছে 20 হয় থেকে, এরকম আমাদের চলে আসে, বাট এর থেকে বেশি হবে এতটুকু আমরা জানি, এর থেকে এতটুকু বেশি হবে। এখন বলছে 1 মোলের মধ্যে কি যেহেতু বের করতে হবে, তাহলে 1 মোলের মধ্যে আমাদের কি হবে 30 × 10⁻, কি বললাম ভাইয়া 20 ইন্টু কি করব এই যে 6.022 × 10⁻, কি করলাম 23 নিলাম। তাহলে এখান থেকে একটু নরমালি দেখো 3 6 কত হবে 18, মানে 180 এর থেকে বেশি হবে অবশ্যই। ইন্টু 10⁻ কত হবে আমাদের ভাইয়া 10⁻ হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি কিউব। এখন এত কিউব পাইলাম, এখান থেকে কত কিলোজুল, অর্থাৎ 1000 দ্বারা যদি ভাগ করো 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করলে এই তিনটা আমাদের নাই হয়ে যাবে,
10 কিউব বাদ যাবে, তাহলে আমাদের 180, 180 মানে কি এখান থেকে 180 দেখতেছো 100 তো হবে না রে ভাই, নর্মাল ক্যালকুলেশন, কারণ যেহেতু কি আছে 6.023, সো এটা থেকে গুণ করলে এখানে কখনোই আমরা দেখবো না যে 318, অর্থাৎ এখান থেকে যদি দেখো 300 এর থেকে কম, বাট কি হবে আবার 100 এর থেকে বেশি, দ্যাটস ওয়াই এটার আনসার কি হবে আমাদের 200। জাস্ট প্রেডিক্ট করতে হবে, আহামরি কঠিন কোনো বিষয় নাই ভাই, প্রেডিক্ট করতে হবে। এখন বলতে পারো ভাই 300 কেন হইলো না, যে ভাই 300 কেন হইলো না, ধরো ভাই তোমার এখানে কোনোভাবে এইখানের মধ্যে 4 6 24, মানে 4 6 24 অথবা হচ্ছে 25 এরকম, বা তুমি এখান থেকে কখনোই দেখবে না 4 4 6 24, অর্থাৎ এর থেকে এত বেশি পরিমাণে দেখবে না। সো এখানে আমরা দেখতেছি এর থেকে কি হবে কম হবে, দ্যাটস ওয়াই এখানে আনসার আমাদের কি বলতেছি এটা আমরা বলতেছি 200। সো একটু বলো তো ভাইয়া এই ক্যালকুলেশনটা তোমরা প্রেডিক্ট করতে পারছো কিনা, এই ক্যালকুলেশনটা সবাই প্রেডিক্ট করতে পারছো কিনা একটু ভাইকে জানাও। ভাই জাস্ট ভাইয়ের সাথে একটুখানি লেগে থেকে জাস্ট আনসার দাও, দেখবা ভাই সবকিছু ঠিকঠাক ভাবে তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, সো প্রেডিক্ট করতে হবে, প্রেডিক্ট করে হচ্ছে জীবনে আগাতে হবে, কারণ মানুষ প্রেডিক্টের উপর নির্ভর করে, মানুষ বাসে তার আশায়, মানুষ কল্পনায় বাসে না, মানুষ বাসে কিন্তু তার আশায়। সো তোমাকে আশা দেখতে হবে, তুমি যদি স্বপ্নই না দেখো, তুমি যদি আশাই না দেখো, তাহলে কিন্তু হবে না। তোমার ভাই আশা ছোট কখনোই করা যাবে না, কারণ বা স্বপ্ন কখনোই ছোট দেখা যাবে না, কারণ ভাই তোমার স্বপ্ন যদি ছোট হয় তাহলে তুমি তোমার আলটিমেট গোলের মধ্যে কখনোই পৌঁছাতে পারবে না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তোমাকে ভাই স্বপ্ন দেখতে হবে, তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে পরিশ্রম করে যেতে হবে, এবং মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে, তিনি উত্তম পরিকল্পনাকারী, যে তোমাকে তোমার জন্য যেটা বেস্ট সেই প্ল্যানটা তোমার জন্য করে রেখেছে। ওকে, চলেন নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট কি বলেছে ভাইয়া, এই যে দেখো একটি ইলেকট্রন ও একটি প্রোটন উভয়েরই কি দেখতেছি আমরা ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের দৈর্ঘ্য সমান, অর্থাৎ উভয় ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য সমান, মানে ল্যামডা ইলেকট্রন, অর্থাৎ ল্যামডার ইলেকট্রন এবং ল্যামডা প্রোটন দুটার মানে কি হচ্ছে ভাইয়া সমান। উক্ত শর্তে নিচের কোন বিবৃতিটি সত্য, অর্থাৎ কোন বিবৃতিটি আমাদের সত্য হবে। আমরা জানি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য সমীকরণ কি হবে, ল্যামডা ইকুয়াল জানি h/mv, এবং এখান থেকে আমরা বলতে পারি না ল্যামডা ইকুয়াল কি বলা যাবে ভাইয়া h/p বলা যাবে না, অর্থাৎ এইখান থেকে ল্যামডা যদি ইলেকট্রন বলি তাহলে এর ক্ষেত্রে এইচ যেহেতু কনস্ট্যান্ট, পি কি হবে ইলেকট্রনের সমান হবে। ঠিক এইখানের মধ্যে যদি আমি প্রোটন বলি ল্যামডা পি ইকুয়াল কি বলতে পারবো এইচ পি প্রোটন আমরা দেবো, অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এদের ক্ষেত্রে ইলেকট্রন প্রোটনের গতিশক্তি কি এখানে আমরা দেখতেছি অবভিয়াসলি গো টু ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির জন্য, রাজশাহী, এই যে ভাই উপরের দিকে দেখো না, এই যে উপরের দিকে দেওয়া আছে রাজশাহী ইউনিভার্সিটি, জাস্ট ফর রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটিতে কি ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়, কি ধরনের হয়, সবগুলো আজকে দেখাবো এখানে। ওকে, সো দেখো এখানে আমরা কি বলতেছি ভাই, এখান থেকে যে এর প্রোটনের গতিশক্তি নিয়ে তো এখানে কোনো আলোচনাই করা হয় না, দ্যাটস ওয়াই এটা আমাদের আনসার হবে না। প্রোটনটির ইলেকট্রনের তুলনায় অনেক দ্রুত গতিতে চলছে, এখানে কি বেগ নিয়ে আলোচনা করছি আমি, বেগ নিয়ে, বাট ভরবেগ আমাদের কি বলছে যে ভরবেগ কি হবে, অর্থাৎ ভরবেগ কোনটার বেশি হবে কোনটার কম হবে আমরা দেখবো। ইলেকট্রনটির ভরবেগ প্রোটনের ভরবেগের তুলনায় বেশি, অর্থাৎ এখানে তো আমরা দেখতেছি এটার ভরবেগ আর এটার ভরবেগ কি হবে সেম হবে, কারণ দুইটা পোর্শন এই যে এইচ এস কনস্ট্যান্ট হলে আমরা ল্যামডা ই, এইখানের মধ্যে বলছে ডি ব্রগলির ল্যামডা ই আর হচ্ছে কি ল্যামডা পি দুটোই সমান, যদি সমান হয় তাহলে কি বলবো h/pe, আর এইখান থেকে বলবো h/pp, তাহলে এইচ কাটা, তাহলে হচ্ছে কি এখান থেকে আমি বলতে পারবো যে ভাইয়া দুইটার ক্ষেত্রে ভরবেগ pp ইকুয়াল বলতে পারবো p, আর ইলেকট্রনের ভরবেগ এবং ইলেকট্রনের ভরবেগ কি হবে সমান হবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এর আনসার কি হবে আমাদের ভাইয়া, ইলেকট্রন এবং প্রোটনের ভরবেগ দুটোর ক্ষেত্রে সমান, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমাদের আনসার দাঁড়াচ্ছে এ নাম্বার। সবার কাছে এটা ক্লিয়ার? সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই একটু ভাইকে জানান যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই একটু দ্রুত ভাইকে জানালো যে ভাই এটা সবাই বুঝতে পারছো কিনা, সবাই একটু দ্রুত ভাইকে জানাও এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে জোস, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলছে, আউটবাউ নীতি। দেখো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তিনটা নীতি আছে, একটাকে বলা থাকে হুন্ডের নীতি, একটা হচ্ছে আউটবাউ নীতি, আর একটা কি হয় থাকে আমাদের ভাইয়া, একটা হুন্ডের নীতি, একটা আউটবাউ নীতি, আর একটা কি হয় থাকে, আরেকটা হয় থাকে পাউলির বর্জন নীতি। সো এইখানের মধ্যে এটা হচ্ছে কেমিস্ট্রি ভাইয়া রসায়নের ক্লাস। দেখেন এখান থেকে আমরা কি বলতেছি যে ভাইয়া আউটবাউ নীতি, হুন্ডের নীতি, আর হচ্ছে কি আউটবাউ নীতি, হুন্ডের নীতি, আর হচ্ছে পাউলির বর্জন নীতি। আউটবাউ নীতি কি হয় থাকে ভাইয়া, আউটবাউ নীতিটা হয় থাকে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালের দিকে গমন করে থাকে, যেটা হচ্ছে কি ভাই আউটবাউ নীতিটা আমাদের n+l এর অর্থাৎ শক্তির উপর নির্ভর করে থাকে।
n প্লাস এল, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের উপর ডিপেন্ড করে। আর হুন্ডের নীতি হচ্ছে কি ভাই, হুন্ডের নীতি সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় কি হয় থাকে অবস্থান করে থাকে। এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়, এস অরবিটালের জন্য কি হবে না, প্রযোজ্য নয়, এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ এখান থেকে ঘটনা হচ্ছে কি ভাই, এখান থেকে ঘটনা হচ্ছে যে হুন্ডের নীতিটা কি থাকবে, যে স্পিনগুলো কি থাকবে, স্পিনগুলো অবশ্যই আমাদের কি হবে, স্পিনগুলো অবশ্যই কি হবে ভাইয়া, স্পিনগুলো অবশ্যই আমাদের কি দেবে, যে একমুখী হয়ে অবস্থান করবে এবং অযুগ্ম মানে বিজোড় অবস্থা থাকবে। আর পাউলির বর্জন নীতি কি, পাউলির বর্জন নীতি হচ্ছে একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হবে না, সমান হতে পারবে না। অর্থাৎ এন এল এম অথবা এস এদের যে কোনো একটা মান কি হবে, আলাদা হয়ে যাবে। ওকে, সো দেখেন যে আউটবাউন্ড নীতি হচ্ছে এন প্লাস এল, অর্থাৎ কোন অরবিটালে ইলেকট্রন সর্বশেষ প্রবেশ করবে, অর্থাৎ যেটা শক্তি বেশি সেটাতে কি করবে, সর্বশেষ কি করবে, প্রবেশ করবে। আর যেটাতে শক্তি কি ভাইয়া কম সেটাতে আগে প্রবেশ করবে, এটাই তো আউটবাউন্ড নীতি, অর্থাৎ বিল্ডিং আপ থিওরি বলা হয়। সো এইখানের মধ্যে যদি আমরা n প্লাস এল এর মান করি, n এর মান হচ্ছে এখানে কত ভাইয়া 3, l এর মান কত, d এর জন্য হচ্ছে 2, তাহলে n প্লাস এল যদি আমি করি, n প্লাস এল করি তাহলে 3 2 কত আসবে ভাইয়া 5, এবং 4s যদি করি তাহলে n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে কত 0, তাহলে এখান থেকে n প্লাস এল যদি আমি করি তাহলে আসবে আমাদের 4। আর এই 4d এর যদি করি, n হচ্ছে 4 প্লাস l এর এখানে হচ্ছে কি 2, কারণ d এর জন্য হচ্ছে 2, n প্লাস l এর মান আমি কত পাবো, যে 6। আর এইখানের মধ্যে যদি করি, n এর মান হচ্ছে কত আমাদের ভাইয়া 5 প্লাস l এর মান কত আমাদের ভাইয়া 0 এর জন্য, তাহলে এখানে n প্লাস l কত আসবে আমাদের, n প্লাস l হচ্ছে 5। সো এইখানের মধ্যে সবচেয়ে দেরিতে প্রবেশ করবে কোনটাতে, যেটা শক্তি বেশি, অর্থাৎ এই যে 4d অরবিটালের শক্তি সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই এটা আমাদের কি হবে ভাইয়া, সবচেয়ে দেরিতে প্রবেশ করবে, অর্থাৎ সর্বশেষ প্রবেশ করবে। ওকে, সর্বশেষ প্রবেশ করবে। এবং এখান থেকে আরেকটা বিষয়, কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না, এই যে 1 এখান থেকে কোনটা অরবিটাল সম্ভব আর কোন অরবিটালগুলো সম্ভব নয়, 1 2 3 4, তাহলে 1s p d f, অর্থাৎ ভাইয়া দেখো 1s সম্ভব, বাট এইখানের মধ্যে 2p রয়েছে, 2p আমাদের সম্ভব, বাট 3d রয়েছে, 3d এখান থেকেই সম্ভব, 4f হচ্ছে এখান থেকে সম্ভব, বাট এর আগে যতগুলো আছে, যে ভাই 1p এর আগে যতগুলো আছে 1p, এই যে 2p এর আগে কি হবে 1p না, এটা সম্ভব না। তারপর হচ্ছে কি এখান থেকে 1d, তারপর হচ্ছে 2d, এগুলো ভাই সম্ভব হবে না, এগুলো সম্ভব হবে না। তারপর 4f যে রয়েছে, 4f এর মধ্যে কি দেখবো 1f, তারপর 2f 3f, এগুলো ভাইয়া সম্ভব হবে না। ওকে, এইগুলো সম্ভব না, বাট এই যে এখান থেকে ইনিশিয়াল স্টেজ এখান থেকেই শুরু হবে, এর আগে আমাদের পাবো না। ওকে ওকে, আচ্ছা পিডিএফ পাবেন ভাইয়া, পিডিএফ পাবেন, পিডিএফ হচ্ছে আপনারা জাস্ট আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজে অথবা আমাদের গ্রুপে নক করলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখান থেকে এটার পোষণ পেয়ে গেলাম। চলেন নেক্সট পোষণে চলে যাই আমরা, যে কোন যৌগ পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত কি, অর্থাৎ কোন একটা যৌগ পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত কি সেটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছে। সো একটু ভাইয়ারা এটা একটু সবাই আনসার দেন দেখি, যে কোন যৌগটা পানিতে দ্রবণীয় এটা আমরা কিভাবে বুঝবো। যে ভাইয়া এখান থেকে আমরা দেখতেছি হাইড্রেশন এনথালপি আর একটা হচ্ছে ল্যাটিস এনথালপি দেখতেছি। এখন হাইড্রেশন এনথালপি কি, হাইড্রেশন হচ্ছে 1 মোল গ্যাসীয় আয়ন যখন পর্যাপ্ত পরিমাণে পানিতে দ্রবীভূত হয়ে অসীমভাবে পাতলা দ্রবণ তৈরি করে, যে পরিমাণ শক্তি নির্গত বা শোষিত হয় তাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। আর এইখানের মধ্যে তোমাকে বলা আছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি, অর্থাৎ 1 মোল গ্যাসীয় আয়ন থেকে 1 মোল কঠিন আয়নিক যৌগ কি করব, কঠিন 1 মোল আয়নিক যৌগ গঠন করতে বা যে তৈরি করতে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় থেকে, সেটাকে আমরা বলে থাকি কি ভাইয়া, ওকে, সো এইটাকে আমরা বলে থাকি কি ভাইয়া, ল্যাটিস এনথালপি বলে থাকি। এখন কোন একটা যৌগ পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত কি, কোন একটা যৌগ পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত হচ্ছে এইখানের মধ্যে আমাদেরকে যে কাজটা বেশি করতে হবে বা এইখানের মধ্যে যে ঘটনাটা ঘটতে হবে সেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে ল্যাটিস এনথালপি এবং হাইড্রেশন এনথালপির মধ্যে আমাদেরকে এদের পার্থক্য লক্ষ্য করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু পানিতে দ্রবীভূত হবে, যার কারণে হাইড্রেশন অর্থাৎ পানির মধ্যেই হচ্ছে কি দ্রবীভূত হবে, সো এটার ক্ষেত্রে কাহিনী কি হবে, যে অবশ্যই হাইড্রেশন এনথালপি কি হতে হবে ভাইয়া, হাইড্রেশন এনথালপি বেশি হতে হবে কার থেকে, এই যে কোন একটা যৌগ গঠিত হবে এক্ষেত্রে এটার থেকে কি হবে, হাইড্রেশন এনথালপি বেশি হতে হবে। আর ল্যাটিস এনথালপি যদি কি হয় থাকে ভাই আমাদের বেশি হয় থাকে, আর উপরের ঘটনাটা যদি ঘটে তাহলে এটা কি হবে, পানিতে দ্রাব্যতা কি হবে, পানিতে দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা হ্রাস পায়, পানিতে দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা হ্রাস পায়, এটা ঘটলে কি হয় থাকে, পানিতে দ্রাব্যতা হ্রাস পাবে। ওকে 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 ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন বলছে যে ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা বিটা গামা কণা যে রয়েছে, এই আলফা বিটা গামা কণা রশ্মির বিকিরণগুলো সাজানো
যায়। অর্থাৎ দেখো যে এইখানের মধ্যে আলফা বিটা এবং গামা কণা যে রয়েছে এইগুলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় রাশি হয়ে থাকে এবং তড়িৎ চৌম্বকীয় রাশি হওয়ার ফলে এইখানের মধ্যে একটা বিষয় লক্ষ্য করবা যে এইগুলো তড়িৎ চৌম্বকীয় রাশি। আমরা জানি কোন মৌলের পারমাণবিক সংখ্যা যদি রাশি এর বেশি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি কি আজকে তারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করবে। বাট কিছু কিছু মৌল রয়েছে যে মৌলগুলো ত্রাসির উপরে না হওয়া সত্ত্বেও কি হয় থাকে যে তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ তেজস্ক্রিয়তা কণা বলতে হচ্ছে আলফা কণা বিটা কণিকা এবং গামা কণিকা কি করে থাকে নির্গত করে থাকে। এখন এইখানের মধ্যে অ্যাক্টিনাইট এবং প্রোমেথিয়াম যেটা হচ্ছে 61 নাম্বার মৌল, এই মৌলগুলো কি করে থাকে ভাইয়া যে তাদের পারমাণবিক সংখ্যা 80 উপরে না হওয়া সত্ত্বেও তারা তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। কিন্তু কথা হচ্ছে ভাই এখান থেকে আলফা বিটা এবং গামা কণার মধ্যে কি হবে? আলফা হচ্ছে আমরা জানি দ্বিধনাত্মক হিলিয়াম যুক্ত নিউক্লিয়াসকে বলা হয় কি ভাইয়া আলফা কণিকা বলা যায়, যার প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং কি থেকে ভর সংখ্যা হয় থেকে 4। বিটা কণিকা হয় থেকে কি ভাই এই যে ইলেকট্রনের প্রবাহকে আমরা বলে থাকি বিটা কণিকা এবং গামা হচ্ছে কি ভাই 0 0 হয় থেকে ওকে বা তড়িৎ চৌম্বকীয় রশ্মি হয়। এখন এদের ক্ষেত্রে ভেদন ক্ষমতা আমি বেসিক্যালি এটাকে মাথায় রাখি যেভাবে যে ভাই ভেদন অর্থাৎ হিন্দুদের যখন হচ্ছে শারদীয় পূজা হয় থাকে সর্বোচ্চ পূজা যেটা ওদের বড় পূজা, সো ওইখানের মধ্যে অসুর বা এরকম সামথিং লাইক টাইপের কিছু একজন মানুষ বা হচ্ছে একজন হচ্ছে ওদের প্রতিমা বেসিক্যালি কি করে থাকে যে ভাইয়া এটা হচ্ছে কি করে থাকে খড়গ হাতে হচ্ছে বেসিক্যালি কি করে থাকে যে কোনো একজন ওদের টাইপের একজন মানুষকে হচ্ছে কি করে থাকে বা ওদের দেবতাকে হচ্ছে বেসিক্যালি কি করে থাকে যে বাড়ি মারে থাকে। সো ওই ক্ষেত্রে বেসিক্যালি এইটা হচ্ছে খড়গ হিসাবে যদি আমরা কল্পনা করে থাকি তাহলে দেখা যাবে এইটা হচ্ছে কি ভেদন ক্ষমতাটা সবচেয়ে বেশি হবে। সো এই ক্ষেত্রে আমরা এইভাবে মাথায় রাখতে পারি যে গামা কণিকার ভেদন ক্ষমতা বেশি হবে, তারপরে হবে বিটা, তারপরে হবে কি ভাইয়া আলফা। অর্থাৎ ভেদন মানে ভেদ করে যেতে পারবে, অর্থাৎ এইটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে কি করে থাকে ভেদ করে দেওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের ভাইয়া এটার আনসার হবে কি যে গামা কণিকা, তারপর হচ্ছে বিটা, তারপর আলফা। কিন্তু আয়নিত করার ক্ষমতা কি হবে? আয়নিত করার ক্ষমতা কার বেশি? আয়নিত করার ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি কি ভাইয়া আলফা থেকে মাথা রাখবে আয়নিত। সো আলফা বিটা তারপর হয় থেকে আমাদের গামা। আশা করি এই কোশ্চেনটার আনসার সবাই পেরে গেছেন। অর্থাৎ গামা হবে আগে, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে আমাদের আলফা। সো এ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে চলেন নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে যে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় থাকে কোনটি? মস্তিষ্কের টিউমার যখন আমরা শনাক্তকরণ করে থাকি তখন কোনটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় থাকে? সো একটুখানি সবাই বলেন দেখি যে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণ করার ক্ষেত্রে আমাদের কোনটা সবচেয়ে বেশি পরিমাণে কি হয় থাকে ব্যবহার করা হয় থাকে? মস্তিষ্কের টিউমার শনাক্তকরণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় থাকে? একটু ভাইকে বলেন যে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোনটা ব্যবহার করা থাকে। এবং এই মস্তিষ্কের টিউমার শুধুমাত্র শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরকম বিষয়টা না, এর ছাড়াও আমাদের কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা থাকে। টর্ন লিগামেন্ট যেটা আছে, টর্ন লিগামেন্ট যেটা আছে এর ট্রিটমেন্টের ক্ষেত্রে বা শনাক্তকরণের ক্ষেত্রেও ব্যবহার করা হয় থাকে, যে জিনিসটা শনাক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা থাকে। তারপর আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তকরণ, আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণ যে রয়েছে রক্তক্ষরণের ক্ষেত্রেও কি হয় থাকে ভাইয়া এই যে এর সাহায্য নেওয়া হয় থাকে। এছাড়াও মেরুরজ্জায় টিউমার শনাক্তকরণে টিউমার যে রয়েছে টিউমার শনাক্ত করার ক্ষেত্রেও কি হয়ে থাকে যে পরীক্ষা শনাক্ত করার ক্ষেত্রে যে পরীক্ষাটা করা হয় থাকে সেটা হচ্ছে কি ভাইয়া আর সেটা অন্য কোনো পরীক্ষা নয়, সেটা হচ্ছে আমাদের শনাক্তকরণ করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় যে পরীক্ষাটা সেটা হচ্ছে এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজ। এই পদ্ধতিটাকে ব্যবহার করা হয় থাকে। সেখানকার আনসার হবে আমাদের এমআরআই। ইনফ্রারেড রে এর ব্যবহারগুলো আমরা দেখে ফেলেছিলাম এর আগে যেটা কি কি কাজে ব্যবহার করা হয় থাকে। দ্যাটস ওয়াই এটার আনসার আমাদের কি হবে ভাইয়া এমআরআই। এই তো জোস, সবাই পেরে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভাইয়া জাস্ট দেখবা যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আহামরি খুব কঠিন কোশ্চেন আসে না, জাস্ট সিলি কোশ্চেনগুলো আসে, টু দা পয়েন্টে তোমাকে হিট করতে হবে, কোশ্চেন ধরতে হবে, কোশ্চেন বুঝতে হবে আসলে আমি কি করতেছি, অপশন লক্ষ্য করবেন, দেখবেন যে সুন্দর মতো সবকিছু ক্লিয়ারলি তোমরা আনসার করতে পারবা। ওকে চলেন নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোন যৌগটি সম্ভব নয়? নিচের কোন যৌগটি সম্ভব হবে না সেই যৌগটা তোমাকে দেখতে হবে। দেখো ভাইয়া এটা খুবই সোজা জিনিস, সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ ভাই এই যৌগটা সম্ভব, কারণ কি সালফার আছে এবং অক্সিজেন দ্বিযুজি হয়ে থাকে। সো সালফারের সর্বোচ্চ শক্তিস্তর ইলেকট্রন থাকে 6টা। সো এখান থেকে আমরা খুব সহজে, এবং সালফারের সর্বোচ্চ শক্তিস্তরে কি আছে ডি অরবিটাল বিদ্যমান রয়েছে, ডি অরবিটাল বিদ্যমান থাকে। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা কি করতে পারি 16 নম্বর মৌল, যার কারণে কি করতে পারি ভাইয়া এটার মধ্যে হচ্ছে সালফার ডাইঅক্সাইড গঠন করা যায়। তারপর ক্লোরিন এবং অক্সিজেনের মধ্যে বন্ধন গঠন করা যায়, তাহলে অক্সিজেন হচ্ছে দ্বিযুজি। সো এখানের মধ্যে দুইটা ইলেকট্রন পরস্পর শেয়ার করে কি ঘটে থাকে ভাইয়া এখানের মধ্যে ডি অরবিটাল বিদ্যমান থাকে। দ্যাটস ওয়াই ক্লোরিনের মধ্যে কি থাকে ডি অরবিটাল বিদ্যমান থাকে, ডি অরবিটাল বিদ্যমান থাকে। সো এইখানের মধ্যে আমরা কি করতে পারি সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করতে, এবং অক্সিজেন ডাইফ্লোরাইড যেটা হচ্ছে কি ভাইয়া সমযোজী বন্ধন গঠন করে থাকে, কি করে থাকে সমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন করে। কিন্তু এইখানের মধ্যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড যে আছে এই যৌগটা ভাই গঠন করা যায়,
বাট কথা হচ্ছে এটা স্থিতিশীল কম হয় থেকে। কেন স্থিতিশীল কম হয় থেকে ভাই? ঘটনা কি? ঘটনা হচ্ছে ভাই এখান থেকে দেখতে পারবা যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা এটা ক্লাস 19 এর মধ্যে পড়ছিলা যে ভাইয়া যে NCl5 গঠন করা যায় না কেন, কিন্তু NCl3 গঠন করা হয়। NCl3 গঠন করা যায়। কি দেখছিলাম আমরা? NCl3 গঠিত হলেও NCl5 গঠন করা সম্ভব নয়। এটা হচ্ছে আমি যখন আমি যে টিচারের কাছে পড়তাম এসএসসিতে, ঠিক তখন ওনার এই কোশ্চেনটা দিছিল ঘ নাম্বারে। সো আমি খুব বেশিক্ষণ লিখি নাই এই কোশ্চেনটা, বাট অল্প সময়ের মধ্যে জাস্ট আমি মনে হয় এক পাতার জাস্ট অর্ধেক পাতা বন্ধ লিখছিলাম, বাট আমাকে 4 দিয়েছিল। কারণ কি ভাই? তোমাকে টু দ্য পয়েন্টে আনসার করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। সো এই ক্ষেত্রে আমি দেখবো এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন। সো নাইট্রোজেনের ক্ষেত্রে যে বিষয়টা আছে, এর ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখাই 7, সেটা হচ্ছে 1s2 2s2 2p3। সো এইখানের মধ্যে দ্বিতীয় শক্তি স্তর থাকে, কিন্তু এখানে ফাঁকা কোনো ডি অরবিটাল বিদ্যমান থাকে না। অর্থাৎ এই দ্বিতীয় শক্তি স্তরে ফাঁকা কোনো ডি অরবিটাল থাকে না, যার কারণে এক্সাইটেড অবস্থায় এটা কি করতে পারে না ভাইয়া? এক্সাইটেড অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রন পাস করাই দিতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে NCl5 এখানে গঠন করা সম্ভব হয় না, বাট PCl5 গঠন করা সম্ভব হয় থেকে। কারণ ফসফরাসের ক্ষেত্রে কি থাকে? যে ফাঁকা ডি অরবিটাল থাকে, এর ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল থাকে না। দ্যাটস ওয়াই এই যৌগটা গঠন করা সম্ভব না। কিন্তু এইটা যদিও গঠিত হয়ে থাকে, বাট কিন্তু এটা স্থিতিশীল হয়ে থাকে না। দ্যাটস ওয়াই এটা আমাদের এই যৌগটা গঠন করা সম্ভব হবে না। আশা করি সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট, এইখানের মধ্যে বলেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে, কি বলতেছি? সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে সম্পৃক্ত দ্রবণ হতে হবে। কারণ সম্পৃক্ত দ্রবণ না হলে আমাদের আবার হবে না। কারণ সম্পৃক্ত দ্রবণে হচ্ছে কি? স্যাচুরেটেড আমরা যেটাকে বলে থাকি। এই সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা দিয়েছে। কি দিয়েছে? বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা এত মোল পার লিটার দিয়েছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফলের মান কত? অর্থাৎ KSP, অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল আমরা যেটাকে বলি। এই সলিবিলিটি প্রোডাক্ট কার বের করবো? বেরিয়াম সালফেটের বের করবো। এখন বেরিয়াম সালফেটের ক্ষেত্রে KSP এর ক্ষেত্রে আমি যে বিষয়টা মাথায় রাখি বা দ্রাব্যতা গুণফল বের করে থাকি, সেটা হচ্ছে ওই যে আমার ওপর আমি, তোমার ওপর তুমি, দিন শেষে মিলেমিশে একাকার হব তুমি আর আমি, এই কনসেপ্ট দিয়ে মাথায় রাখি। এইখানের মধ্যে বেরিয়ামের মধ্যে পরমাণু আছে কয়টা? একটা। সালফেটের মধ্যে পরমাণু আছে কয়টা? একটা। যার কারণে 1 এর ওপর কি করবো ভাইয়া? 1। এইখানের মধ্যে সালফেট আছে কয়টা? একটা পরমাণু। সো 1 এর উপর কি করব? 1 ইনটু এইখানের মধ্যে কি হবে? তাদের দ্রাব্যতা যদি আমি নিয়ে থাকি S, তাহলে এখান থেকে দ্রাব্যতা যদি নেব S, তারপর দিন শেষে মিলেমিশে একাকার হবো তুমি আর আমি। ধরো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি, তাহলে এখানে 1 প্লাস কি করবো ভাইয়া? 1। সো দ্রাব্যতা গুণফল যেহেতু আমরা কি করব? দ্রাব্যতা গুণফল আমরা যেহেতু বের করব, সো এখান থেকে চলেন আমরা দেখব যে আসলে দ্রাব্যতা গুণফলটা আমাদের কিভাবে বের হয়। এখন তার আগে কথা হচ্ছে যে ভাইয়া এখান থেকে আপনার তো দেওয়া আছে বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা। এখন বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু আপনি দ্রাব্যতা গুণফল কেন বের করতেছেন? জাস্ট এখান থেকে এটা। এইখানের মধ্যে বেরিয়াম যদি আমরা কি করে থাকি? বিয়োজিত করে থাকি, তাহলে বেরিয়াম 2+ এবং সালফেট কি হবে ভাইয়া? সালফেট 2- হবে। সো এটার ক্ষেত্রে যদি দ্রাব্যতা S বলি, এটার ক্ষেত্রে হচ্ছে দ্রাব্যতা S। এই যে বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা যা, সালফেট আয়নের ঘনমাত্রাও কি হবে? তাই হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে বলবো যে ভাইয়া কি? S², অর্থাৎ KSP হবে কি? S²। আর এই S এর মানটাই হচ্ছে আমাদের বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা। বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা যেটা আমাদের দেয়া আছে, সো এইটাই হবে আমাদের S। সো সেটার মান কত দেওয়া? 4 × 10⁻, কি দেওয়া আছে ভাইয়া? 5 দেওয়া আছে। সো 4 × 10⁻, 5, তাহলে 4 × 10⁻, কি করবো? 5। এটার উপর কি হবে? হোল স্কয়ার হবে। তাহলে 4 × 16 × 10⁻, কি হবে ভাইয়া? 10⁻10 হবে। এখন ভাই দেখো, জাস্ট ঠাস করে কি করবা? তুমি এখান থেকে আনসারটা এইভাবে বসাই দিলে আমাদের কিন্তু হয়ে যাওয়ার কথা। এখন তোমরা কি করবা? জাস্ট 1.6 × 10⁻10, ভাই এইটা যদি বসায় দাও, তাহলে তোমার এতক্ষণ ধরে যা করছো সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। কারণ কি? কারণ ভাই 10⁻10 আছে, ঠিক আছে, বাট 1.6 আছে ভাই, তোমার এখানে কিন্তু 16। এখন যখন তুমি কি করবা? এটাকে রাইট ওয়েতে নিয়ে আসবা, মানে 1.6 এ নিয়ে আসবা, মানে 10 16 কে কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে, ইনটু কি করতে হবে? 10⁻10 ইনটু কি করতে হবে? আবার 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই 10 10 কাটলে আমাদের সেম জিনিস হচ্ছে। তাহলে 10 দ্বারা ভাগ করা মানে কি? 1.6 ইনটু 10⁻, কি আছে ভাই? 10, আর এইখানের মধ্যে পাওয়ার আছে কত? 1, প্লাস কি করবো? 1। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 1.6 ইনটু 10⁻, কত আসতেছে ভাইয়া? আমাদের 9। সো 1.6 × 10⁻9, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে। সো ভাইয়ারা সবাই এটা বুঝতে পারছেন? সবাই এটা বুঝতে পারছেন কিনা ভাইকে একটুখানি বলো দেখি। যে ভাইয়া দেখো, শুভঙ্করের ফাঁকির মধ্যে তোমার পা দেওয়া যাবে না। ভাই তুমি অনেকক্ষণ সময় ধরে ক্যালকুলেশন করলা, বাট অনেকক্ষণ সময় আসলে লাগবে না। তুমি যখন ম্যাথ করবা তখন জাস্ট এখানের মধ্যে কি করবা? KSP, এটা যেহেতু ঘনমাত্রা বলছে, আমার ওপর আমি, তোমার ওপর তুমি, সো 1 1 বাদ, তারপরে S², সো 4 এর উপর বর্গ দিলে স্কয়ার, 10 দুগুণা মানে 5 দুগুণা 10, 10 যখন করবা 10 এখানে দেখলাম, বাট এখানে 1.6, সো এখানে জাস্ট এতটুকু পোষণ তোমাকে চোখটা বুলাই নিতে হবে, তাহলে দেখবা খুব সহজে আনসার করা যায়। সবাই একটু ভাইকে বলো তো সবার কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ভাইকে ওয়াই লিখে জানাই দাও, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। ওকে, সো একটু ভাইকে জানাও। চলো নেক্সট কোশ্চেনে মুভ করব।
এইখানের মধ্যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন কি বলেছে একটুখানি লক্ষ্য করেন যে ভাইয়া এই কোশ্চেনটা আমাদেরকে যে বিষয়টা বলেছে একটুখানি যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝে যাবো যে আসলে এই কোশ্চেন আমাদেরকে কি বলে। এই কোশ্চেনটা আমাদেরকে বলেছে যে ভাইয়া সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এখান থেকে ঘটনা হচ্ছে সিলভার ক্লোরাইড নিচ্ছি এবং এইখানের মধ্যে কি করতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি, এদের দ্রবণ যোগ করলে আয়নিক গুণফল ও দ্রাব্যতা গুণফলের সঠিক পরিবর্তন কোনটা হবে। এখন ভাই দেখো সিলভার ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটার ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে এখানে হচ্ছে ক্লোরিন আয়ন, এখানে হচ্ছে ক্লোরিন আয়ন। সো এখানের মধ্যে সময়ায়ন প্রভাব দেখা যাবে, কি দেখা যাবে সময়ায়ন প্রভাব দেখা যাবে। আমরা জানি সময়ায়ন প্রভাব যদি লক্ষ্য করা যায় তাহলে দ্রাব্যতা কি হয় থেকে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রব্যতা কি হবে হ্রাস পায়। আর দ্রাব্যতা যদি হ্রাস পায় তাহলে কি হবে ভাইয়া আমাদের এখান থেকে যে ঘটনা লক্ষ্য করা যাবে যে সিলভার ক্লোরাইড যেটা আছে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, কি হবে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। আর অদক্ষেপ পড়া মানে কি অবশ্যই কি হবে যে আমরা জানি যে আয়নিক গুণফল KIP দ্বারা প্রকাশ করা হয় থেকে আয়নিক প্রোডাক্ট, আর KSP হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। কখন অদক্ষেপ পড়ে যদি আমাদের আয়নিক গুণফলের মান কি হয় থেকে যে আয়নিক গুণফলের মান যখন বেশি হবে তখন সেটাকে আমরা কি বলবো ভাইয়া সেটা অদক্ষেপ পড়ে। আর যদি কি হয় থেকে যে KIP এবং KSP যদি সমান হয় তাহলে সেটাকে বলা থাকে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ হবে, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আর এটা হচ্ছে কি অতিপৃক্ত দ্রবণ আমাদের হয়ে যাবে বা অসম্পৃক্ত দ্রবণ আমাদের হয়ে যাবে। আশা করি এই বিষয়টুকু বুঝে গেছো যে তাহলে এখান থেকে আমাদের সঠিক কোনটা হবে ভাইয়া যে আমাদের এখানে অদক্ষেপ যেহেতু পড়ে গেছে যার কারণে KIP এর মান কি হবে KIP এর মান বেশি হবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখানে অদক্ষেপ পড়বে আর এখানে অদক্ষেপ পড়া মানে আমরা কি বুঝবো অদক্ষেপ পড়া মানেই আমাদের কি হবে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে এবং সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা পড়বে। আর অদক্ষেপ মানেই আমরা বলতেছি এই অদক্ষেপ পড়া মানেই হচ্ছে কি এই যে আমাদের কন্ডিশন এটাকে মেনে চলে KIP ইকুয়াল KSP, KIP ইকুয়াল KSP। ওকে চলেন নেক্সটে মুভ করবো আমরা। নেক্সট কি বলেছে যে ভাইয়া দেখো 25 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল পর্যায় সারণীর কোথায় অবস্থান করে, অর্থাৎ 25 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। সো এই মৌলটা কি হবে ভাইয়া ম্যাঙ্গানিজ হয় থেকে, এই ম্যাঙ্গানিজের কি হচ্ছে পর্যায় সারণীর কোথায় অবস্থান করে থেকে, অর্থাৎ এইখানের মধ্যে গ্রুপ কোনটা হবে পর্যায় কোনটা হবে। এইখানের মধ্যে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে বেসিক্যালি তুমি খুব সহজেই দেখতে পারো যে ভাইয়া কোনো পর্যায়ের বা কোনো গ্রুপের যদি সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে চলে গেছে তাহলে তার গ্রুপ কি হবে ওই এস অরবিটালের মধ্যেই জাস্ট এস অরবিটালের মধ্যে আওতাভুক্ত, অর্থাৎ হাই লিনাকে রুবিসিসে ফেলে দিয়েছে আর হচ্ছে বিরানি মোগলাই কাবাব সরে বাটিতে রাখ। সো এই মৌলগুলো তো তোমরা জানো। সো ওই মৌলগুলো যার ব্যতীত অন্য কোনো মৌলের গ্রুপ কি হবে না যে ভাই এই এস অরবিটালের মধ্যে বা এস অরবিটালে হতে পারবে না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তোমরা ওই মৌলগুলো ব্যতি রেখে হচ্ছে কি করবা বাকি যে মৌলগুলো আছে তাহলে তাদের ক্ষেত্রে দেখবা যে পি অরবিটালের মধ্যে নাকি ডি অরবিটালের মধ্যে কোথায় গেছে সেটা আমরা করব। অর্থাৎ যদি আমাদের কি হয় থেকে সর্বশেষ ইলেকট্রন কি হয় থেকে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গেলে সেটা হবে তার গ্রুপ। আর পর্যায় তো তোমরা জানো যে সর্বশেষ যে পর্যায়টার মধ্যে অর্থাৎ 3, 4 অর্থাৎ সর্বশেষ যে শক্তি স্তরের মধ্যে থাকে সেটা হবে তার পর্যায়। তাহলে এখান থেকে যদি আমরা বলি সোডিয়াম যদি বলি তাহলে হচ্ছে কি যে ভাইয়া 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ এটার পর্যায় হচ্ছে কি ভাইয়া যে 3 আর এইখানে 3s1 বলছে, অর্থাৎ সর্বশেষ এস অরবিটাল বলছে যার কারণে তার গ্রুপ কি হবে গ্রুপ হবে আমাদের কি ভাইয়া গ্রুপ হবে আমাদের 1। ওকে, আর যদি ক্লোরিন মৌলটা দেখি আমরা ক্লোরিন হচ্ছে 17 নাম্বার, অর্থাৎ যদি এস এবং পি অরবিটালের মধ্যে ইলেকট্রন যায় এস পি এটার যোগফলের সাথে কি করব আমরা ভাইয়া 10 যোগ করে দিব তাহলে এটা হবে তার গ্রুপ। অর্থাৎ এখানের মধ্যে 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ এই যে 3 5 2 কি হবে 7 এর সাথে কি করব 10 যোগ করে দিব তাহলে বলবো 17। সো এটার পর্যায় হবে আমাদের কি ভাইয়া পর্যায় হবে 3 আর কিন্তু কি হবে পর্যায় হবে কত পর্যায় হয়ে যাবে 3 আর কি হবে গ্রুপ হবে আমাদের কত ভাইয়া গ্রুপ হবে আমাদের 17। সো ম্যাঙ্গানিজ যেহেতু মৌলটা বলছে ম্যাঙ্গানিজ হচ্ছে 25 নম্বর মৌল, সো ম্যাঙ্গানিজ এর 25 নম্বর মৌল। সো এটা কি হবে আর্গনের পর কি হবে 3d আর এখানে 4s2 আর এখান থেকে কি করব 5। সো এইখানের মধ্যে আমরা দেখতেছি যে ভাইয়া এইখানের মধ্যে এইটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর যার কারণে এটা হবে কি তার পর্যায়, অর্থাৎ পর্যায় হচ্ছে 4। যদি ডি আর এস অরবিটাল ডি এবং এস অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে ডি আর এস এর যোগফলে কি হবে ডি প্লাস এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা বলবো কি তার গ্রুপ নির্ণয় করতে পারবো। সো গ্রুপ কত হবে 5 + 2 অর্থাৎ 7 হবে তাদের গ্রুপ। সো 7 হচ্ছে তাদের গ্রুপ, পর্যায় হচ্ছে আমাদের 4, অর্থাৎ গ্রুপ হচ্ছে 7 পর্যায় হচ্ছে 4। সো ডি নাম্বার হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। আশা করি এতটুকু বিষয় সবার কাছে ক্লিয়ার। ওকে, চলেন আমরা নেক্সট প্রশ্নে মুভ করব। নেক্সট প্রশ্ন কি বলছে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে অবস্থান্তরের সংখ্যা কত, অর্থাৎ এখান থেকে একটু টাইপিং মেবি মিস্টেক করেছে, অবস্থান্তরের তরঙ্গ সংখ্যা কত, তরঙ্গ সংখ্যা এখানে আছে তরঙ্গ সংখ্যা বলেছে, কি বলেছে যে ভাইয়া তরঙ্গ সংখ্যা কত তরঙ্গ সংখ্যা,
অর্থাৎ রিডবার্গ ধ্রুবক তোমরা জানো, রিডবার্গ ধ্রুবক যে আমরা বলে থাকি রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ সমীকরণ, এই রিডবার্গ সমীকরণ যে রয়েছে, রিডবার্গ সমীকরণ বেসিক্যালি আমরা কি জানি যে নিউ বার বা তরঙ্গ সংখ্যা 1/λ ইকুয়াল কি বলা যায় rh ইনটু 1/n1, n1 মানে হচ্ছে ছোট ছোট মান এর উপর বর্গ মাইনাস বড় মান যে রয়েছে বড় মানের উপর বর্গ দিয়ে আমরা কি বলে থাকি জেড স্কয়ার বলে থাকি। আর যেহেতু আমাদের এখান থেকে হাইড্রোজেন পরমাণু বলেছে, সো দ্যাটস ওয়াই জেড এর মান কত হবে আমাদের এখানে 1 হবে। সো এইখানের মধ্যে কি বলছে ভাইয়া, একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর হাতে কি করছে প্রথম শক্তি স্তরে আছে। এখন ভাই তোমাদের মাথার মধ্যে প্যানিক লাগতেই পারে, ভাই প্রথমে কি করব n1 এর মান 2 ধরবো নাকি n2 এর মান 2 ধরবো, এটা নিয়ে কনফিউশনের পড়ে যাও। কিন্তু এটা কনফিউশনের রাখার কোনো জায়গা নাই, তোমরা জাস্ট কি করবা আরএস রিডবার্গ ধ্রুবক এখানে 1 ছোট মানের উপর বর্গ মাইনাস বড় মানের উপর বর্গ দিয়ে জেড স্কয়ার করবা। সো জেড এর মান যেহেতু লাগে না, যেহেতু হাইড্রোজেন বলেছে, দ্যাটস ওয়াই আমরা ওটা করব না। সো এখানে আরএস যা আছে আরএস আমি রেখে দিলাম। এইখানের মধ্যে ছোট মান কি 2 বড় নাকি 1 বড়, অবশ্যই 1 কি হবে ছোট, 1 ছোট যার কারণে 1 এর উপর বর্গ, 2 যেহেতু বড় 2 এর উপর বর্গ। এখন এইখানের মধ্যে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ, হামপ্রেস সিরিজ আছে। সো লাইম্যান সিরিজ যে আছে এইখানের মধ্যে অবলোহিত হয়ে থাকে আলো, তারপরে বাকি সবগুলো থেকে ইনফ্রারেড রে হয়ে থাকে, বাট দৃশ্যমান রশ্মি যে রয়েছে সেটা হচ্ছে বামার সিরিজের মধ্যে পাওয়া যায়। এতটুকু মাথা রাখবেন। সো এখান থেকে আমরা দেখতেছি 1 এর উপর বর্গ মানে 1 মাইনাস হচ্ছে কি 2 এর উপর বর্গ তার মানে 4। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা বলতে পারতেছি যে 4 আর এখান থেকে 4 মাইনাস কি হবে 1 আরএস হবে। তাহলে 4 মাইনাস 1 আরএস, যেহেতু আমাদের বলছে তরঙ্গ সংখ্যা, সো তরঙ্গ সংখ্যা নিউ বারে আমাদের থাকবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 কি হবে ভাইয়া 4 আরএস। কারণ 3/4 আরএস তো আমাদের এখানে দেয়া নাই, আমাদের কি দেওয়া আছে দশমিক আকারে দেওয়া আছে। সো 3 কে রাখলাম। আমরা জানি যে 1/1 করলে কত হয় থেকে ভাইয়া 1, 1/2 করলে কত হয় থেকে 0.5, 1/3 করলে কত হয় থেকে 0.3, 1/4 করলে আসে কত ভাইয়া 0.25, 1/5 মানে হচ্ছে কি ভাইয়া 0.2। সো এইগুলা বিষয় বেসিক্যালি ভাই মাথায় রাখতে হবে। 1/6 মানে আসে 0.16, 1/7 মানে আসে কত 0.14, 1/8 মানে হচ্ছে 0.125, 1/9 মানে হচ্ছে 0.1, এরকম আমরা বলতে পারি। সো দ্যাটস ওয়াই আমি 1/4 মানে 0.25 পাই। সো 0. কি করব 0.25 এখানে আরএস বলে দিলাম। তাহলে 0.25 যদি হয় 3/25 কত হবে ভাইয়া 75, তাহলে 0. কি হবে 75 আরএস। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার। সো একটু ভাইকে সবাই বলো তো যে ভাই সবাই বুঝতে পারছো কিনা। খুব ইজি না, খুব ইজি ভাই, যদি তুমি পারো তাহলে দেখবা সবকিছু তোমার কাছে ইজি লাগবে। সো একটু ভাইকে বলো তো ভাইয়া সবাই এটা বুঝতে পারছো কিনা, কারো জায়গায় কোনো জায়গায় কারো কোথাও কোনো ডাউট আছে কিনা, সবাই একটু ভাইকে বলো তো সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। একটু দ্রুত ভাইকে জানাও এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। একটু দ্রুত ভাইকে জানাও যে সবাই এটা বুঝতে পারছো কিনা। সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল। কি বলছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল। যেহেতু আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে দ্রাব্যতা গুণফল কি হয় থেকে ভাইয়া, যেটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। কি করি কেএসপি দ্বারা প্রকাশ করি, যে দ্রাব্যতা গুণফল হচ্ছে এইটা। এখন এখানে তোমার চেয়েছে কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, কি চেয়েছে হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা চেয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা কি করে থাকি বিয়োজন করে থাকি, তাহলে কি লক্ষ্য করবো আমরা এইখান থেকে ম্যাগনেসিয়াম 2+ আর 2 মোল কি হবে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে। এখন আমার কথা হচ্ছে দ্রাব্যতা গুণফল কি জানি আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার উপর আমি, তোমার উপর তুমি, দিন শেষে মিলেমিশে একাকার হব তুমি আর আমি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে ভাইয়া আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম একের উপর কি হবে 1, এর উপর কি আছে 2, হাইড্রোক্সিলের পরমাণু আছে কয়টা 2টা, যখন 2 এর উপর কি করব 2, এই যে মিলেমিশে একাকার হব তুমি অর্থাৎ আমি আর হচ্ছে তুমি হচ্ছে কি 2। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট 4 কি হবে s³ KSP আমরা বললাম। ওকে, সো কেএসপি যেহেতু আমাকে লাগবে এবং কেএসপি দ্রাব্যতা কি আছে গুণফল আমাদের দেয়া আছে, মানে কেএসপি এর মান দেয়া আছে, এটা হচ্ছে কেএসপি এর মান। সো কেএসপি এর মান কত আছে 4 × 10⁻³ কি ভাইয়া 12 ইনটু কি আছে 4s³। তাহলে 4 দ্বারা যদি আমি ভাগ করি 4 4 কাটা যাবে, তাহলে কত আসবে 1 × 10⁻³ কত ভাইয়া 12, 1 × 10⁻12। এখন কথা হচ্ছে ভাই এখন আমরা কেমনে করব যে ভাইয়া এইটা তো এরকম করে হয় 3, 1 × কি হয় থেকে 10⁻³ কি হয় থেকে ভাইয়া 12। এই যে এইটা মানে কি বোঝায় ভাইয়া, এইটা মানে বোঝায় 1 × 10⁻³ কত ভাইয়া 12, এইটা মানে বোঝায় 1/3। তোমরা জানো এটা মানে 1/3 বোঝায়। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। s = কি করব 1 × 10⁻³ কি করব ভাইয়া 10⁻12 যেটা আছে 12 কি করব 3, তাহলে 12/3 করি তাহলে s = কি হবে 1 × 10⁻³ কি হবে ভাইয়া 4। সো এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া যে ঘনমাত্রা চলে আসছে। সো এইখানের মধ্যে আমরা দেখতেছি এইটা যদি s হয় এটা কি হবে টুয়াইস s হবে এর ঘনমাত্রা, যেহেতু এর দ্রাব্যতা বা ঘনমাত্রা আমরা বলতে পারি দ্রাব্যতা বা ঘনমাত্রা। এখন তোমরা কি করো যে ভাই ঠাস করে যেহেতু আমাদের কি হয়েছে ঠাস করে তোমরা যদি কি করো যে ভাইয়া আমরা কি করে থেকে এই যে আনসার যেহেতু বের হয়েছে ঠাস করে এসে কি করো এটা দাগাই দাও। ভাই যখন এটা দাগাই দিবা তখন তুমি কি হয়ে গেল তোমার মার্ক একটা নাই হয়ে গেল। কেন কেন কেন
ভাই কারণ হচ্ছে কি এইখানের মধ্যে চেয়েছে কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, যেখানে কি আছে 2 মোল আছে। কত মোল আছে? 2 মোল আছে। কিন্তু তুমি 1 মোলের আনসার দিয়ে দিয়েছো, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা তুমি বসায় দিয়েছো। কিন্তু তোমার কাছে চেয়েছে কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, যেখানে 2 মোল আছে। সো এর সাথে কি করবা 2 ইনটু কি করব 2 ইনটু 1 ইনটু 10 ইনভার্স করব ভাইয়া 4। সো 2 ইনটু 10 ইনভার্স 4 এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার হবে, কারণ এখানে হাইড্রোক্সিল আয়ন ছিল আমাদের 2 মোল। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমাদের কি হবে? এইটা হবে কাঙ্ক্ষিত আনসার। সো ভাইরা সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন কিনা একটু ভাইকে বলেন দেখি। এটা সবার কাছে ক্লিয়ার? দেখেন খুবই ইজি, খুবই সোজা, জাস্ট ভাই ধরবা আর শেষ করবা, এটা হচ্ছে মেন বিষয়। ভাই বললাম না, সেলফ কনফিডেন্স ইজ মেইন ফ্যাক্ট ইন ইওর লাইফ। তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও, অবশ্যই তোমাকে ভাই কি করতে হবে? সেলফ কনফিডেন্স থাকতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে। ভাই জীবনে সফল হওয়ার 3টা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পরিশ্রমী, সৎ এবং কৌশলী হতে হবে তোমাকে। তাহলে তুমি জীবনে আলটিমেট গোলে যাইতে পারবা। তুমি যদি এইটা 3টার যে কোনো একটা ল্যাক থাকে তোমার মাঝে, তাহলে ভাই তুমি সাকসেস হতে পারবে না, তোমাকে বলে দিলাম। ওকে, চলেন নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? যে একটি টেস্ট টিউবের মধ্যে কি আছে? একটা টেস্ট টিউবের মধ্যে 1 থেকে 2 মিলিমিটার প্রস্তুতকৃত লবণের কি বলছি দ্রবণ নিয়ে কয়েক ফোঁটা বেরিয়াম নাইট্রেট কি করেছি? বেরিয়াম নাইট্রেট নিয়েছি। কি করেছি? বেরিয়াম নাইট্রেট নিয়েছি। NO3 বেরিয়াম নাইট্রেট নিয়েছি। এখন বেরিয়াম নাইট্রেট যখন নিলাম, দ্রবণ যোগ করার পর এতে সাদা অদক্ষেপ পড়ে গেছে। কার সাদা অদক্ষেপ পড়েছে আমরা জানি না, এবং যা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের অদ্রবণীয়। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি করবে? যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে নেই সেটা কি হবে? অদ্রবণীয় হবে। এটার সাথে বিক্রিয়া করবে না, অদ্রবণীয়। এটা বেসিক্যালি একটু মুখস্থ টাইপের জিনিস, এটা একটু বেসিক্যালি দ্রবণীয়, এটা একটু বেসিক্যালি মুখস্থ টাইপের জিনিস। এটা কোনটার ক্ষেত্রে হবে? বেরিয়াম কার্বনেট হবে। বেরিয়াম কার্বনেটের ক্ষেত্রে বেসিক্যালি বিক্রিয়া করে থাকে, বেরিয়াম কার্বনেটের ক্ষেত্রে বিক্রিয়া করে থাকে। বাট বেরিয়াম সালফেট যে রয়েছে, বেরিয়াম সালফেট এখান থেকে উৎপন্ন হবে। এই বেরিয়াম সালফেটটার সাথে কি হয়ে থাকে? বেরিয়াম সালফেটের সাথে কি হয়ে থাকে? এটা যে ভাইয়া অদ্রবণীয় হয়ে থাকে। সো ভাইয়া এটা আনসার কি হবে আমাদের? যে বেরিয়াম ক্লোরাইড হবে না, বেরিয়াম ক্লোরাইড হবে না। এটা একটু মুখস্থ টাইপের কোশ্চেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটার আনসার আমাদের কি হবে? বেরিয়াম সালফেট হবে। কি হবে? বেরিয়াম সালফেট হবে। অর্থাৎ এখানে আমরা কি করব? সালফেট আয়ন যে রয়েছে, সালফেট আয়ন যদি নেই, SO4 2 সালফেট আয়ন নেই, তাহলে বেরিয়াম সালফেট এখান থেকে উৎপন্ন হবে, এবং এই বেরিয়াম সালফেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি হয় থাকে? অদ্রবণীয় হয় থাকে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই কোশ্চেন আনসার কি হবে? বেরিয়াম সালফেট। সো ভাইরা সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? একটু ভাইকে বলো তো সবাই বুঝতে পারলা কিনা? সবাই একটু ভাইকে বলো যে ভাই এটা সবাই বুঝতে পারলা কিনা, এটা সবাই বুঝতে পারছো কিনা? একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছো কিনা। একটু সবাই ভাইকে বলো যে এটা সবাই বুঝতে পারছো কিনা। একটু ভাইকে জানাও যে এটা সবার কাছে ক্লিয়ার কি না। ওকে, চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের? দেখেন নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? কোন গ্যাসটা সবচেয়ে বেশি কি হবে? অপেক্ষাকৃত নিষ্ক্রিয় হবে। অপেক্ষাকৃত কি ভাইয়া? নিষ্ক্রিয়। কোন গ্যাসটা অপেক্ষাকৃত কি হয় থেকে? নিষ্ক্রিয় হয় থেকে। সো একটু ভাইকে বলো তো, এটা তোমরা সবাই জানো যে ভাই আমরা নিষ্ক্রিয় গ্যাসকে কি দেখেছিলাম? যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো আমাদের কি হয় থাকে? নিষ্ক্রিয় গ্যাস হয় থাকে। কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে আমরা কি করে থাকি? যে কোন গ্যাসটা নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাসটা সর্বপ্রথম কি হবে? আরো নিষ্ক্রিয় হয় থাকে, মানে এদের থেকে একটুখানি কম কিন্তু নিষ্ক্রিয়। কি হবে? এদের থেকে কম কিন্তু নিষ্ক্রিয়। কারা হয় থেকে? সেটা হচ্ছে যে ভাইয়া কি জানি আমরা যে নাইট্রোজেন গ্যাসটা হয় থেকে। কি হয় থেকে? নাইট্রোজেন গ্যাসটা হয় থেকে। কেন ভাই নাইট্রোজেন গ্যাসটা হয় থেকে? কারণ কি নাইট্রোজেনের মধ্যে লক্ষ্য করবা নাইট্রোজেন ত্রিবন্ধনে আবদ্ধ হয় থেকে, যেখানে কি থাকে আমাদের ভাইয়া? সিগমা বন্ধন থাকে একটা, সিগমা বন্ধন থাকে একটা, পাই বন্ধন থাকে আমাদের কয়টা ভাইয়া? 2টা। এবং এইখানের মধ্যে নাইট্রোজেন বন্ধন ভাঙতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় থেকে, এবং বন্ধনটা অনেক দৃঢ় হয় থেকে, যেখানে 945 কিলোজুল পার মোল কি হয় থেকে? শক্তি লাগে। দ্যাটস ওয়াই এই পরিবেশটা কি হয় থেকে? অপেক্ষাকৃত নিষ্ক্রিয় হয় থেকে। কোনটা ভাইয়া? কোনটা ভাইয়া একটু বলবা আমাকে? কোনটা কোন কোশ্চেন সেটা একটু বলবা আমাকে যে ভাইয়া কোন কোশ্চেনটা একটু বলো। হ্যাঁ ওয়েলকাম। ওকে বলেন যে ভাই কোন কোশ্চেনটা একটু আমাকে বলবেন। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় হবে কোন মৌলটা? অপেক্ষাকৃত নিষ্ক্রিয় মৌল হচ্ছে আমাদের কি ভাই? অক্সিজেন হবে না, আমাদের ফ্লোরিন হবে না, আমাদের ক্লোরিন হবে না, কারণ এগুলো হ্যালোজেন মৌল। সো এরা খুব সহজে কি করবে? অন্য সবার সাথে বিক্রিয়া করতে চাবে। সো এবং এই নাইট্রোজেন মৌলটা যে রয়েছে, এই নাইট্রোজেন মৌল কি থাকে? অর্ধপূর্ণ অবস্থায় থাকে। সো সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। ওকে, সো নাইট্রোজেন পরমাণু 2টা বন্ধনে আমাদের আবদ্ধ থাকে। সো এটা রাসায়নিকভাবে কি হয় থাকে আমাদের ভাইয়া? যে নিষ্ক্রিয় হয়ে থাকে। ওকে, চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? নেক্সট কোশ্চেন বলছে অ্যালুমিনিয়াম
ক্লোরাইড যে রয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হয় থাকে ডাইমার অণু গঠন করার কারণ, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু কেন আমাদের গঠন করবে এটার কারণ। ও আচ্ছা, বুঝছেন। ওকে, দেখেন এখান থেকে কি বলছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু কি হয় থাকে ভাইয়া Al2Cl6, Al2CH6 এটা হয় থাকে ডাইমার অণু। এখন এই ডাইমার অণুর ক্ষেত্রে আমরা কি দেখি যে ভাই সমযোজী বন্ধন দেখি আর সন্নিবেশ বন্ধন দেখি। সন্নিবেশ বন্ধন কয়টা হয় থাকে ভাইয়া, সন্নিবেশ হয় থাকে দুইটা, সমযোজী বন্ধন হয় থাকে কয়টা, সমযোজী হয় থাকে আমাদের কয়টা ভাইয়া, 6টা। সো এইটার ক্ষেত্রে কি হয় থাকে ভাইয়া, এটা অণু গঠন কেন করা থাকে, কারণ এদের ক্ষেত্রে কি থাকে, ফাঁকা কি থাকে, ফাঁকা কি থাকে, ফাঁকা জায়গা থাকে। ফাঁকা জায়গার মধ্যে কি করতে পারে, মুক্তজর ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো যারা তাদের কি হয় থাকে যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অষ্টক সংকোচন অবস্থায় থাকে, সো ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে বলা থাকে লুইস অ্যাসিড। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, অ্যালুমিনিয়াম যে রয়েছে, অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা আমাদের ভাইয়া, যে অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকে আমাদের 3টা। সরি, একটু আমরা দেখি যে ভাইয়া 1s2 2s2 2p6 3s 2 3p1, অর্থাৎ এখানে আছে 10টা, 3টা থাকে। সো 3টা যদি থাকে, সো এইখানের মধ্যে অষ্টক কি হবে, সংকোচন হয়েছে। সো অ্যালুমিনিয়াম 1টা 2টা 3টা। সো এখান থেকে কি হতে ক্লোরিন আরেকটা ইলেকট্রন দেয়। সো এখানে টোটাল ইলেকট্রন দ্বারা কয়টা, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ভাইয়া যে 6টা দাঁড়াচ্ছে। সো 6টা যখন থাকে তখন এখানে আরো একজোড়া ইলেকট্রন গ্রহণ করার মতো জায়গা তার থাকে। সো এটা একটা কি ভাইয়া, লুইস অ্যাসিড। এটা একটা কি হবে, লুইস অ্যাসিড হবে। এখন অ্যালুমিনিয়ামের অপূর্ণ ডি অরবিটাল থাকে। হ্যাঁ, এই যে ইলেকট্রন বিন্যাস করেছি 3p 3d অপূর্ণ ডি অরবিটাল বিদ্যমান আছে। সো এই কথাটাও সত্য। ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। হ্যাঁ ভাই, ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অবশ্যই আছে। ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অবশ্যই এর মধ্যে কি আছে, বিদ্যমান আছে। অর্থাৎ ক্লোরিন কি হয় থাকে, এই যে ভাই 1 2 3 4 5 6 এই যে 7টা, অর্থাৎ কি থাকবে যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এখানে এর মধ্যে বিদ্যমান আছে, যেটা আমরা এখানে লক্ষ্য করছি। সো উপরে সবগুলোই, হ্যাঁ ভাইয়া এখানে উপরে সবগুলো কি হবে, সঠিক। এখানকার যা কথা বলেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, ডাইমারের ক্ষেত্রে, অর্থাৎ যখন অ্যালুমিনিয়াম ডাইমার গঠন করে থাকে তখন এইখান থেকে বেসিক্যালি কি হয় থাকে, পরস্পর সাথে এরকম করে কি হয় থাকে, যুক্ত হয় থাকে, এরকম করে এখানে যায়। অর্থাৎ ডাইমারের আকৃতি দেখলেই তোমরা বুঝতে পারবা যে এখান থেকে কি হবে, উপরে সবগুলো আমাদের কি হবে, সঠিক হবে। সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু ভাইকে দ্রুত জানান এটা সবাই বুঝতে পারছো কিনা, এটা সবার কাছে ক্লিয়ার কি না, একটু দ্রুত ভাইকে বলতে হবে এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু দ্রুত ভাইকে জানাও এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কি না, একটু দ্রুত ভাইকে বলো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলা কি না। ওকে, চলেন পোলাপান রেডি। এই যে দেখেন চলে আসছি আমরা। আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি আমাদের হবে, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা হবে। এখন দেখো আয়নীকরণ শক্তি কি জানি যে গ্যাসীয় অবস্থায়, আচ্ছা বলেন আপনার প্রশ্ন যা আছে বলে ফেলেন, যার যা প্রশ্ন আছে বলেন, আমি ভাই আনসার দিতে সবসময় প্রস্তুত। ওকে, দেখেন কি বলছি, আয়নীকরণ শক্তি হচ্ছে কি, আমরা জানি যে আয়নীকরণ শক্তি হচ্ছে কোন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তর হতে গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন ছড়িয়ে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি শোষিত হয় তাকে বলা থাকে কি ভাইয়া, আয়নীকরণ শক্তি। অর্থাৎ এইটা হচ্ছে তাপ হারি প্রক্রিয়া। কি হবে, তাপ হারি প্রক্রিয়া, তাপ উৎপাদী কিন্তু না, তাপ হারি প্রক্রিয়া। এখন এই তাপ হারি প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলি, ডেল এইচ এর মান কি হবে ভাইয়া, পজিটিভ হয়ে যায়, সো এই ক্ষেত্রে আমরা জানি পর্দা সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। কিন্তু ঘটনা হচ্ছে কিছু মৌল দেখা যায় যে এই মৌলগুলোর ক্ষেত্রে কি থাকে, পর্দা সারণীর বাম থেকে ডানে গেলে আমাদের বৃদ্ধি না পেয়ে হ্রাস পেয়ে থাকে। সো ঘটনা কি, সেটা হচ্ছে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই মৌলগুলোর ক্ষেত্রে উল্টা ঘটনা লক্ষ্য করা যায়। অর্থাৎ পর্দা সারণীর বাম থেকে ডানে গেলে এখানে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু তা না ঘটে কি হয় থাকে, যে আগের যে মৌলটা থাকে সেই মৌলটার কি হয় থাকে, বেশি হয় থাকে। অর্থাৎ এখানে কি হবে, নাইট্রোজেনের বেশি হওয়ার কথা। কারণ কি, এই যে ইলেকট্রন বিন্যাসের কারণে বেশি এরকমটা হয় থাকে, সেটা 1s2 2s2 2p কি হবে, x1 2py1 2pz1। সো এটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। আমরা জানি হুন্ডের নীতি অনুযায়ী যে অর্ধপূর্ণ অরবিটাল কি হয় থাকে, অধিক বেশি পরিমাণে স্থিতিশীল হয়ে থাকে, যার কারণে কি হবে, সেখান থেকে ইলেকট্রন ছড়ানোটা একটুখানি ডিফিকাল্ট হয়ে থাকে। আর এইখানের মধ্যে অক্সিজেনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি 8, যেটা হচ্ছে কি 1s2 2s2 2px1 2py 2pz, যেখানে দুইটা থাকে এখানে একটা করে থাকে। সো এখান থেকে খুব সহজে আমরা একটা ইলেকট্রন মুভ করতে পারি। দ্যাটস ওয়াই এখানে মধ্যে কি হবে ভাইয়া, এদের ক্ষেত্রে ঘটনাটা কি হবে, যে এরকমটা হবে। এই কারণে আমরা দেখবো যে অক্সিজেন এখান থেকে আমরা জানি পর্দা সারণীর বাম থেকে ডানে গেলে কি হয় থাকে, যে আয়নীকরণ শক্তির মান বাড়ে। দ্যাটস ওয়াই এখানে নাইট্রোজেনের কি হবে, নাইট্রোজেনের শক্তি কি হবে, তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে। তারপরে হবে কি আমাদের অক্সিজেন, তারপরে বেরিলিয়াম, বোরন। এখন বেরিলিয়ামের বেশি হবে কারণ বেরিলিয়াম বেশি, তারপর হচ্ছে বোরন। দ্যাটস ওয়াই এখানে কি হবে, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।
সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা সবাই বুঝতে পারছেন কিনা, একটু ভাইকে বলো যে এটা সবাই বুঝতে পারছেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে, চলেন চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনগুলো অবস্থানান্তর মৌল নয়, নিচের কোনগুলো অবস্থানান্তর মৌল নয়। এখন ভাই অবস্থানান্তর মৌল কি, যে সুস্থিত আয়নে কি থাকবে, সুস্থিত আয়ন ডি অরবিটাল, আয়ন ডি অরবিটালে অরবিটাল অপূর্ণ থাকবে, অপূর্ণ, অপূর্ণ মানে 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো কি ভাইয়া অবস্থানান্তর মৌল বলে। এখন অবস্থানান্তর মৌল হওয়ার জন্য কি করতে হবে, যে ভাই ডি অরবিটালের মৌল হতে হবে। এখন আমরা জানি যে ভাইয়া এখান থেকে যদি আমরা একটু মৌলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে ভাই ক্রোমিয়াম, হ্যাঁ এটা ডি ব্লক মৌল, কারণ কি আমরা জানি যে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম প্রথম ডি ব্লক মৌল কি হয় থেকে। আচ্ছা ভাই কোন কমেন্টের রিপ্লাই দিব রে ভাই, আপনি তো কমেন্টেই মনে করেন নাই, আপনি কোশ্চেন করেন নাই ভাইয়া, কোশ্চেন করেন, কোশ্চেন করেন, কোশ্চেন করেন, আমি রিপ্লাই দিচ্ছি, কোশ্চেন করেন রিপ্লাই দিচ্ছি। তাহলে দেখেন এখান থেকে কি হবে, যে ভাই আমরা জানি যে ক্রোমিয়াম, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক এগুলো কি হয় থাকে ডি ব্লক ভুক্ত মৌল হয় থাকে। সো ক্রোমিয়াম নিকেল এগুলো হচ্ছে ডি ব্লক ভুক্ত, কিন্তু যার কারণে এরা কি হবে অবস্থান্তর মৌল নয়। সো এরা কি হবে, আমরা বলবো অবস্থান্তর মৌল নয়, যে ভাইয়া এটা অবশ্যই এগুলো কি হবে অবস্থান্তর মৌল, দ্যাটস ওয়াই এটা আমাদের আনসার হবে না। তারপরে দেখো এখান থেকে আমরা দেখতেছি যে ভাইয়া এখান থেকে দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ, সো ম্যাঙ্গানিজ যেহেতু আছে সো এটা ডি ব্লক মৌল, যার কারণে এরা আনসার হবে না। তারপরে এখান থেকে বলা আছে রুথেরিয়াম টাইটেনিয়াম আয়রন, আয়রন যেহেতু আছে সো আয়রন মৌলটা কি হবে আমাদের ভাইয়া যে ডি ব্লক মৌল, দ্যাটস এটা আমাদের আনসার হবে না। তাহলে আমাদের আনসার হবে কি ভাইয়া এই যে ডি নাম্বার, এইটা হচ্ছে আমাদের আনসার। কেন, ওই যে ভাই তুমি যদি দেখো গ্রুপ 14 এর মৌলগুলো কুয়েত সিটিতে গেলে গেলে কি হবে টিন পাবে, টিন পাবে যেটা হচ্ছে পি ব্লক ভুক্ত মৌল। তারপরে হচ্ছে এখান থেকে যে ব্লক, তারপরে এখান থেকে দেখবা নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা সমস্যা বিদ্যমান বিসমাত। তারপরে হচ্ছে এখান থেকে দেখো এই যে বিসমাত চলে আসছে, এটা হচ্ছে পি ব্লক ভুক্ত মৌল। সো টিন চলে আসছে, গেলিয়াম চলে আসছে, যেগুলো হচ্ছে পি ব্লক ভুক্ত মৌল, দ্যাটস ওয়াই এটা আমাদের আনসার হবে না। সো এটা হচ্ছে অবস্থান্তর মৌল নয়, আশা করি এটা ক্লিয়ার। চলেন নেক্সট, যে কোনটি সর্বাধিক প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, কি করবে ভাইয়া প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক মানে কি পার্শিয়াল, প্যারা থেকে মাথা রাখবা কি ভাইয়া প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক মানে কি ভাইয়া পার্শিয়াল, কি করবে পার্শিয়াল, পার্শিয়াল মানে কি আংশিক, কি করবে আংশিক চৌম্বক ধর্ম প্রদর্শন করবে, কি করবে আংশিক চৌম্বক ধর্ম, আংশিক চৌম্বক ধর্ম কারা কারা প্রদর্শন করবে। এখানের মধ্যে আমরা জানি আয়রন কোবাল্ট নিকেল যে রয়েছে এইটা কি হয় ভাইয়া ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক চৌম্বক ধর্ম প্রদর্শন করে, ফেরোম্যাগনেটিক। এই যে ফেরো থেকে মাথা রাখবা কি ভাইয়া ফর এভার, ফর এভার, ফর এভার, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে, সবচেয়ে বেশি কি থেকে সবচেয়ে বেশি পরিমাণে কি থেকে চৌম্বক ধর্ম প্রদর্শন করে থাকে। আর তাহলে আমাদের কি হবে বাকি যে মৌলটা আছে ম্যাঙ্গানিজ, এই মৌলটা কি হবে যে পার্শিয়াল বা আংশিক কি করবে চৌম্বক ধর্ম প্রদর্শন করবে। ওকে, সো একটু ভাইকে বলো তো এটা সবাই ক্লিয়ার কিনা, এটা সবার কাছে ক্লিয়ার কিনা। দেখো খুবই ইজি, খুবই সোজা জিনিস, খুবই নরমাল জিনিস। চলো নেক্সট কোশ্চেন, যে অম্লীয় অক্সাইড নিচের কোনগুলো, কোনগুলো কি হবে আমাদের অম্লীয় অক্সাইড হবে। ভাইয়া দ্রুত একটু আনসার দেন ভাইয়ের সাথে, দেখেন সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। কি বলছে যে অম্লীয় অক্সাইড নিচের কোনগুলো, কোনগুলো কি হবে অম্লীয় অক্সাইড হবে, কোনগুলো কি হবে অম্লীয় অক্সাইড। আমরা জানি অধাতুর অক্সাইড কি হয়, অধাতুর অক্সাইড অম্লীয়, অধাতুর অক্সাইড কি হয় থেকে অম্লীয়, আর ধাতুর অক্সাইড কি হয় থেকে ধাতুর অক্সাইড, অক্সাইড কি হয় থেকে ভাইয়া ক্ষারীয়, ধাতুর অক্সাইড কি হয় থেকে ক্ষারীয় হয় থেকে। এখন এইখানের মধ্যে দেখো যেহেতু সিঙ্গেল অক্সিজেন, সিঙ্গেল অক্সিজেন, সিঙ্গেল অক্সিজেন, সিঙ্গেল অক্সিজেন, যার কারণে এটা হচ্ছে কি নিরপেক্ষ অক্সাইড, কি হবে নিরপেক্ষ অক্সাইড এগুলা। এখন এইখানের মধ্যে দেখতেছি আমরা কি আছে যে ভাই বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড। সো এইগুলা কি হয় থেকে ভাই আমাদের ক্ষারীয় অক্সাইড। কেন, কারণ ধাতু, কারণ বেরিলিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, জিঙ্ক ধাতু, যার কারণে এগুলো কি হবে ক্ষারীয়, কি হবে ক্ষারীয়। কিন্তু আমাকে লাগবে কি ভাই অম্লীয়, কার্বন ফসফরাস নাইট্রোজেন এগুলো হচ্ছে কি ভাই অধাতু। সো অধাতুর অক্সাইড কি থেকে অম্লীয় হয় থেকে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে আমাদের আনসার, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারলেন কিনা, এটা সবাই বুঝতে পারলেন কিনা, এটা সবার কাছে ক্লিয়ার কিনা, একটু দ্রুত ভাইকে জানান যে এটা সবার কাছে ক্লিয়ার কিনা। খুবই ইজি জিনিস, খুবই সোজা জিনিস, জাস্ট দেখবো আর ধীমাধীম আনসার করে দেবো, জাস্ট দেখবো আর আনসার করবো, দেখবো আর আনসার করবো। সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারলেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা, সবাই ঠিকঠাকভাবে সবকিছু প্রশ্ন বুঝতে পারলেন কিনা, একটু দ্রুত ভাইকে জানান যে সবাই এটা ঠিকঠাকভাবে বুঝতে পারলেন কি না। সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে আমরা কিন্তু কি করতেছি রসায়ন কিন্তু পুরো পার্ট শেষ করে ফেলতেছি। সো সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দেন। চলেন চলেন নেক্সট কোশ্চেনে চলে যাব। কে যেন কোশ্চেন করতে চাইলো, কোশ্চেন আর করলো না, সে কি হারাই গেল? দেখি কে যেন কোশ্চেনটা করতে চাইছিল, এটা একটু আনসার দেন। মিজান খান
কই যে হারাই গেল ছেলেটা কি হারাই গেল নাকি? দেখেন এইখানের মধ্যে কি আছে, আয়রন হেক্সাসায়ানাইড, আয়নের কেন্দ্রীয় পরমাণুর কি ধরনের সংকরণ ঘটে? এটা একটা জটিল যৌগ। কেন ভাইয়া জটিল যৌগ? কারণ এখানে কি আছে, লিগ্যান্ড আছে বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা আছে। সো এটা হচ্ছে আমাদের কি একটা জটিল যৌগ, এটা একটা কি জটিল যৌগ। এখানের মধ্যে সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার বা লিগ্যান্ড সংখ্যা, সন্নিবেশ বা লিগ্যান্ড সংখ্যা কতটা ভাইয়া? লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 6টা আছে। সো 6 হবে, অর্থাৎ 6 হচ্ছে কি এখানকার অরবিটাল সংখ্যা। এইখানের মধ্যে সায়ানাইড হচ্ছে একটা শক্তিশালী লিগ্যান্ড। কি হয় থাকে? শক্তিশালী লিগ্যান্ড হয় থাকে। এবং শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে কি হবে, এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে আয়রন। এই আয়রনের মধ্যে আমরা কি করব, যে আয়রনের জারণ মান কত হবে সেটা আমরা বের করব। তাহলে আয়রনের জারণ মান যদি আমি বের করতে চাই, তাহলে এখান থেকে আয়রনের কি করব, এক্স, এবং সায়ানাইড কি হয়ে যাবে -6, কারণ -1 মানে -6 হয়ে যাবে, ইকুয়াল কি হচ্ছে -4। সো এক্স ইকুয়াল কি হবে, মানে আয়রনের জারণ মান কি হবে, -4 প্লাস হচ্ছে 6, দ্যাটস ওয়াই +2। সো আয়রন Fe2 প্লাস হবে। Fe2 প্লাস মানে কি, এখান থেকে ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d, আর এখানে কি হবে 4s0। এখান থেকে আমরা কি দেখব, যে ভাই 6 আছে। সো এখান থেকে ডি অরবিটাল কি হবে, ডি অরবিটাল হবে এরকম 1 2 3 4। সো 1 2 3 4 5, অর্থাৎ এখানের মধ্যে ইলেকট্রন হবে 1 2 3 4 5 এরকম, আর এখানের মধ্যে একটা 6টা আসবে। যখন এইখানের মধ্যে সায়ানাইড চলে আসবে, সায়ানাইড যখন চলে আসবে তখন এইখান থেকে আমাদের কি হবে, যে ভাইয়া আমাদের টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা যদি আসে, 6টা থাকলে আমাদের কি হবে, 6টা যদি থাকে তাহলে 6টার মধ্যে 2টা গেছে, 3টা 4টা 5টা 6টা, এই যে এরকম করে থাকবে। আর 3টা গেছে 4টা 5টা, আর এইখানের মধ্যে এক জোড়া ইলেকট্রন থাকবে, সেটা সায়ানাইড থাকবে। এখানের মধ্যে কি হবে, সায়ানাইড দিয়ে কি হবে, ইলেকট্রন শেয়ার করবে। সো এখানের মধ্যে কি হবে, D2 থাকবে, দুটো D এর দুটো পার্ট আছে। তারপর আমাদের কি আছে, 4s আছে, আর এখানে কি আছে 4p আছে, কি আছে 4p আছে। সো এখানের মধ্যে কি হবে, D2sp3, কারণ কি এখানে 6টা অরবিটাল আছে। সো এখানে কি আছে, D এর আছে 2টা, s এর হচ্ছে একটা, p এর হচ্ছে 3টা। সো 3 2 5 আর 6, সো 6টা অরবিটাল আছে, যার কারণে এটা কি হবে, D2sp3। এই যে D2sp3, এটা হচ্ছে আমাদের আনসার হবে। সো চলেন নেক্সট কোশ্চেনে চলে যাবো। কোনটি অন্ত অবস্থানান্তর মৌল? কি বলছি, অন্ত অবস্থানান্তর মৌল, অর্থাৎ সুস্থিত আয়ন থাকতে হবে, এবং এফ ব্লক মৌল হতে হবে, এফ ব্লক। এবং যেখানে এফ ব্লকে কিন্তু 1 থেকে 13টা পর্যন্ত মৌল অবস্থান করবে। সো সেটাকে আমরা বলবো অসমিয়াম, যেটা হচ্ছে কি আমাদের যে অসমিয়াম, প্লাটিনাম, কোবাল্ট, সেলেনিয়াম। সো এফ ব্লক মৌলের মধ্যে কোবাল্ট আমরা দেখতেছি কি ভাই, ডি ব্লক মৌল। সেলেনিয়াম যেটা হচ্ছে আমরা কি বলতেছি, সেলেনিয়াম, এইটা হচ্ছে আমাদের এফ ব্লক ভুক্ত মৌল, এবং এই মৌলটা শেষের দিকে অবস্থান করতেছে, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আর অসমিয়াম যেটা হচ্ছে, অসমিয়াম হচ্ছে শেষের দিকে, অর্থাৎ এটা ডি ব্লক ভুক্ত মৌলের আওতাভুক্ত হচ্ছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, যে আমরা এখান থেকে অন্ত অবস্থানান্তর মৌল কি বলবো সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো একটু ভাইকে জানো তো এটা সবাই বুঝতে পারলেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা। এবং সেলেনিয়াম 3+ আমাদের হয় থেকে, যেটা 58 নম্বর মৌল। ওকে, সেলেনিয়াম কি হয় থেকে, সেলেনিয়াম হয় থেকে 58 নম্বর মৌল, যেটা হচ্ছে 3+ হয় থেকে, যেটা ইলেকট্রন বিন্যাস দিতে মধ্যে লক্ষ্য করো, জেনন যেটা আছে, জেনন থাকবে, এবং এখানে 4f2 6s2 আমাদের হয়ে থাকে, যেটা অপূর্ণ অবস্থায় থাকে। সো এটা হচ্ছে অন্ত অবস্থানান্তর মৌল হয়ে যাবে। ওকে, চলেন নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, যে ভাইয়া ইলেকট্রন আসক্তি, অর্থাৎ ইলেকট্রন আসক্তি কি হবে ভাইয়া, ইলেকট্রন আসক্তি হচ্ছে আমাদের কি ভাইয়া, ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া, অর্থাৎ এখানে ΔH এর মান কি হয়ে যায় আমাদের ভাইয়া, নেগেটিভ হয়ে যায়। কেন? কারণ এর সর্বোচ্চ শক্তি স্তরের মধ্যে কি হয়ে যাবে, বাইরে থেকে অসীম দূরত্ব থেকে 1 মোল ইলেকট্রন এর সাথে সংযুক্ত করতে হবে, তখন এখানে শক্তি কি হবে, বিকিরণ ঘটবে। সো এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা কি ভাইয়া, যে তাপ উৎপাদী প্রক্রিয়া। এখন এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান গেলে কি থেকে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে কি থেকে ভাইয়া বৃদ্ধি পায়। কিন্তু ঘটনা হচ্ছে কি ভাই, যেখানেই দেখবা ব্যতিক্রম সেটাই তোমার ভর্তি পরীক্ষা চলে আসে। সো এইখানের মধ্যে আমরা জানি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোডিন, এইখানের মধ্যে আমাদের হওয়ার কথা কি ভাইয়া, উপর থেকে নিচে গেলে কি হয় থেকে, যে ভাইয়া আমাদের বৃদ্ধি পাওয়ার কথা। কিসের বৃদ্ধি পাওয়ার কথা, ইলেকট্রন আসক্তির মান, অর্থাৎ ফ্লোরিনের কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা, ক্লোরিন বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, এখানে কি হবে, হ্রাস পাবে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম হওয়ার কথা, কিন্তু ঘটনা আসলে এরা হয় না। ঘটনা আসলে কি হয় থেকে ভাই, ক্লোরিনের আগে হয়, তারপর ফ্লোরিনের হয়, তারপর ব্রোমিনের হয়, তারপর অ্যাস্টোডিনের হয়। এখন কেন হয় থেকে, কারণ এইখানের মধ্যে কি থাকে, যে
ক্লোরিন, কারণ বাইরে থেকে আমরা কি করতেছি ভাই ইলেকট্রন এনে এর সর্বশেষ শক্তি স্তরে যোগ করতেছি, দ্যাটস ওয়াই এখানের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে থাকে। যখন এইখানের মধ্যে ফ্লোরিন লক্ষ্য করা যায়, ফ্লোরিনের আকার ছোট হয়ে থাকে, যার কারণে বাইরে থেকে ইলেকট্রন নিয়ে এসে এখানে যুক্ত করতে গেলে বেশি পরিমাণে কি হয়ে থাকে আমাদের ভাইয়া, যে এখানে বেশি পরিমাণে স্থিতিশীলতা কাঠামো লক্ষ্য করা যায় না। বাট ক্লোরিনের আকার বড় হয়ে থাকে, যার কারণে বাইরে থেকে ইলেকট্রন নিয়ে এসে এর সর্বশেষ শক্তি স্তরে যুক্ত করলে এখানে স্থিতিশীল কাঠামো ধারণ করে থাকে, যেটা ফ্লোরিনের থেকে অনেক বেশি হয়ে থাকে, যার কারণে ক্লোরিনের কি হবে ভাইয়া, যে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে, তারপর ফ্লোরিনের হবে, তারপর ব্রোমিন হবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলেন নেক্সট কোশ্চেন কি বলছে, গ্যাসীয় অবস্থায় বিক্রিয়ার সাম্য অবস্থায় কেপি এবং কেচি এর মান কোনটি? কেপি এবং কেচি এর মান সমান। এখন তোমরা জানো কেপি এবং কেচি কি হয় থাকে ভাই, কেপি এবং কেচি সাম্য ধ্রুবক হয় থাকে, সাম্য ধ্রুবক একটা হয় থাকে, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপের জন্য আমাদের কি থাকে, যে হয়ে থাকে। সো এইখানের মধ্যে কেপি এবং কেচি এর মধ্যে রিলেশনটা কি, যে কেপি ইকুয়াল কি বলে থাকি, কেসি আরটি ডেলেন, আরটি ডেলেন। এখন কথা হচ্ছে ভাই কেপি এবং কেচি কি মাথা রাখবা পিচি, পিচি দিয়ে মাথা রাখবা, যে পিসি, সো পার্সোনাল কম্পিউটার। ওকে, সো সেটা দিয়ে মাথা রাখতে পারো পিচি, অর্থাৎ কেপি এবং কেচি আরটি ডেলেন। আর এর মান কি হবে, যে ভাই এখানে জুল এককে তোমরা নিবা 8.314 এই জুল পার কেলভিন পার মোল। সো এইখানের মধ্যে ডেলেনের মান আমরা বেসিক্যালি দেখবো যে আসলে কেপি এবং কেসি কখন সমান হবে। ডেলেন যখন কি হবে ভাইয়া শূন্য হবে, তখন আমরা বলতে পারবো কেপি ইকুয়াল কি হবে, কেপি ইকুয়াল কেসি হবে। যখন ডেলেনের মান কি হবে, গ্রেটার দ্যান 1 হবে, তখন আমরা বলতে পারবো কেপি কি হবে, গ্রেটার দ্যান কেসি হবে। যখন ডেলেনের মান কি হবে, লেস দ্যান 1 হবে, তখন আমি বলতে পারবো কেপি লেস দ্যান কি হবে, কেসি হবে। সো এখন কথা হচ্ছে ভাই যখন এখান থেকে ডেলেনের মান কি হয় থাকে ভাইয়া, ডেলেনের মান হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের গ্যাসীয় অবস্থায়, উৎপাদের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়ক যেটা আছে, বিক্রিয়কের মোট মোল সংখ্যা দিয়ে হয় থাকে বিক্রিয়কের মোল সংখ্যা, যোগফল দুটা দিয়ে বিয়োগ করবা। তাহলে এখান থেকে উৎপাদের মোল সংখ্যা দেখছি এখানে 1 মোল, এখানে আছে 1 মোল, 2 মোল, তাহলে 2 মাইনাস হচ্ছে এখানে 1 মোল, তাহলে 2 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে কি 1। সো এটা সমান হবে না। তারপর এখানে আমরা দেখতেছি 2 মোল, উৎপাদে হচ্ছে 2 মোল, মাইনাস হচ্ছে কি বিক্রিয়ক হচ্ছে এখানে 1 মোল, এখানে 2 মোল, তাহলে 2 এর হচ্ছে কত 3, তাহলে -1। সো এটাও আমাদের হবে না। এইখানের মধ্যে দেখতেছি 2 মোল আছে উৎপাদের মধ্যে, বাট বিক্রিয়কের মধ্যে এখানে 1 মোল, এখানে 1 মোল। সো এখানের মধ্যে 2 মাইনাস কি দেখতেছি, এইখানের মধ্যে 2 মাইনাস কি দেখতেছি আমরা, 2 মাইনাস, আচ্ছা এখানের মধ্যে বেসিক্যালি যৌগটা ভুল লিখেছে, সো এটা হবে না। এই দেখো এইখানের মধ্যে আমরা দেখতেছি যে বিক্রিয়কের মধ্যে উৎপাদের মধ্যে আছে 2 মোল, বাট এইখানের মধ্যে বিক্রিয়কের মধ্যে 1 মোল, এখানে হচ্ছে বিক্রিয়কের মধ্যে 1 মোল, সো টোটালি হচ্ছে 2 মোল। তো 220, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো ডি নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, উপরের যৌগটা একটুখানি ভুল লিখেছে। ওকে, চলো নেক্সটে চলে গেলাম। সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় এবং অক্সিজেন গ্যাসীয় অবস্থায় সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়ায় সাম্য ধ্রুবক কেসি কে প্রবাহিত করে কোনটি? যে ভাই দেখো কেপি এবং কেচি এর ক্ষেত্রে প্রবাহিত করার একটা মাত্র উপায় আছে, কেপি এবং কেচি যে রয়েছে এদেরকে শুধুমাত্র এই সাম্য ধ্রুবক গুলোকে কে দ্বারা প্রকাশ করা হয়, এই সাম্য ধ্রুবককে শুধুমাত্র প্রভাবিত করতে পারে তাপমাত্রা ব্যতীত অন্য কোনো কিছু এদেরকে প্রভাবক হিসাবে ব্যবহার করে, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা যায় না। সো চাপ বৃদ্ধি করে হচ্ছে আপনি এখান থেকে কোনো আহামরি চেঞ্জ করতে পারবেন না। প্রভাবকের ব্যবহার, প্রভাবক তো হচ্ছে ভাই কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলে না, প্রভাবক কি থাকে জাস্ট বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে থাকে, কি করে থাকে বিক্রিয়ার গতি কি থেকে ত্বরান্বিত করে থাকে। সাম্য অবস্থায় বিক্রিয়ার মিশ্রণ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড অপসারণ না, এরকম করে বেসিক্যালি হয় না। সো এখানে শুধুমাত্র কি হবে, তাপমাত্রার প্রভাব কি করবে, প্রভাবিত করতে পারে, তাপমাত্রার প্রভাবে শুধুমাত্র এদেরকে টলারেট করতে পারবে, অন্য কোনো কিছু এদেরকে পারবে না। ওকে, সো একটু ভাইকে বলো তো ভাইয়া সবাই এটা বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই এটা পোষণ সুন্দর মতো বুঝতে পারছেন কি না, একটু দ্রুত ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু দ্রুত ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কি না। একটু দ্রুত ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছো কিনা, একটু দ্রুত ভাইকে বলো এটা সবার কাছে ক্লিয়ার কি না, একটু দ্রুত ভাইকে জানাতে হবে। ওকে, চলেন নেক্সট কোশ্চেনে আমি মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলছে, 0.01 মোল, কি বললাম 0.01 মোল অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণে অ্যাসিডের বিয়োজন মাত্রা, অ্যাসিডের কি দেওয়া আছে বিয়োজন মাত্রা, এটা বেসিক্যালি একটুখানি টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা না, এটা হচ্ছে 4.2% ছিল, 4.2%। ওই দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন এর মোলার ঘনমাত্রা, হাইড্রোনিয়াম আয়ন যা বোঝায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাই বোঝায়। ওকে, এখন এইখানে আমাদের মোলার ঘনমাত্রা কত, যখন আমাদের কি থাকবে ভাই পার্সেন্টেজ বা বিয়োজন ধ্রুবক দেওয়া থাকবে, তখন আমরা এখান থেকে সূত্র কি জানি ভাইয়া, যে হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কি হবে, হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কি হবে, যে আলফা সি, মানে বিয়োজন ধ্রুবক, বিয়োজন মাত্রা এবং সি হচ্ছে তার ঘনমাত্রার গুণফলে কি হয় থাকে আমাদের ভাইয়া, যে তার ঘনমাত্রা হয় থাকে। সো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কি হবে, আলফা বিয়োজন ধ্রুবক কত দেওয়া আছে 4.2,
সো এত পার্সেন্ট, পার্সেন্ট মানে কি 100 দ্বারা ভাগ করতে হবে। সি এর মান কত দেওয়া আছে, ঘনমাত্রা, এই যে এটা আছে ঘনমাত্রা, সি এর মান দেওয়া আছে। সো 0 পয়েন্ট কি আছে ভাই, 0.1 তাহলে 4.2 এখান থেকে হচ্ছে 4.2 এর মধ্যে আমরা যদি কি করে দেখি 4.2 পয়েন্ট যদি উঠাই দেই তাহলে 442, আর এখানের মধ্যে কি হবে, নিচে 100 ছিল, সাথে আরো কি হবে 10 ইনটু কি হবে ভাইয়া, এখান থেকে আমি যদি 0 পয়েন্ট কি আছে 0.01 আছে, কিন্তু আমি এখান থেকে দশমিক উঠাই দিয়ে জাস্ট এখানে কি করবো, দশমিক যদি উঠাই দেই তাহলে 100 হবে। ওকে, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি 42 ইনটু এখানে 2টা শূন্য 4টা, আর এখানে একটা 5টা, তাহলে 10 ইনভার্স কি হবে 5 পাবো। 42 ইনটু 10 ইনভার্স 5, 42 ইনটু 10 ইনভার্স 5 আছে নাই, এখানে দেওয়া নাই। 42 ইনটু 10 ইনভার্স 5 দেওয়া নাই। আমি কি করতে চাই, 10 দ্বারা আমি ভাগ করতে চাই, কারণ 4.2 বানাবো, ইনটু 10 দ্বারা আমি এখানে গুণ করে দিলাম। দ্যাটস ওয়াই এখানে 4 পয়েন্ট কি হলো, 4.2 হলো। কিন্তু 10 ইনভার্স কত নেব 5 প্লাস কি হবে 1, কারণ এখানে পাওয়ার ছিল 1। সো এখান থেকে আমি কত পাচ্ছি 4.2 ইনটু কি পাবো ভাইয়া 10 ইনভার্স 4। সো 4.2 ইনটু 10 ইনভার্স 4, যেটা হচ্ছে এই যে ভাই, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো একটু ভাইকে বলেন যে ভাই এটা সবাই বুঝতে পারছেন কিনা। না রে ভাই না, আসেন এটা বলেন, এটা বুঝতে পারছেন কিনা। পোলাপান এত দুষ্ট হলে হবে, পোলাপান একটু সংযত থাকেন, রমজান মাস আসতেছে, সংযত হয়ে যান, একটু নিজেকে শুধরায় ফেলেন, বুঝতে পারছেন, নিজেকে শুধরায় ফেলেন, ভালো হয়ে যান। আসেন দেখেন নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি দ্রবণের কি আছে পিওএইচ, অর্থাৎ পিওএইচ এর মান দেওয়া আছে 3, হাইড্রোনিয়াম আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আমরা জানি কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা থাকে পিএইচ, এর ঘনমাত্রা কত। সো পিওএইচ দেওয়া আছে। সো এখান থেকে আমরা জানি কি ভাইয়া, হাইড্রোজেন আয়নের আমরা পিওএইচ, আমরা জানি পিএইচ স্কেল প্লাস পিওএইচ স্কেলের মান কত হয় থেকে টোটালি 14 হয় থেকে। সেখানে পিওএইচ এর মান দেওয়া আছে, তাহলে পিএইচ কি হবে, পিএইচ হচ্ছে 14 মাইনাস হচ্ছে 3, তাহলে 11 যদি হয় থাকে, তাহলে এখান থেকে আমরা কি জানি যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কি হবে ভাইয়া, অ্যান্টিলগ। এখন অ্যান্টিলগ মানে কি ভাইয়া, অ্যান্টিলগ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কি হবে ভাইয়া, মাইনাস কি হবে পিএইচ এর মান বসায় দিবে, তাহলে ঘনমাত্রা পেয়ে যাবে। অর্থাৎ 10 ইনভার্স কি হবে ভাইয়া, 10 ইনভার্স 11 হচ্ছে এটার ঘনমাত্রা। সো এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঘনমাত্রা। বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই, একটু বলেন দেখি। দেখেন খুবই শর্টকাট, খুবই ইজিলি আমরা এটা ক্র্যাক করতে পারি। সবার কাছে ক্লিয়ার এতটুকু পোষণ? সবাই একটু ভাইকে বলো তো যে এটা পোষণ সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় এখানে ডাউট আছে কিনা, একটু ভাইকে বলবেন যে ভাইরা এটা সবাই বুঝতে পারছেন কিনা। একটু ভাইকে বলেন দেখি এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু ভাইকে জানান যে এইটা সবার কাছে ক্লিয়ার কি না, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, এখানে কোনো ডাউট আছে কিনা আপনাদের। পোলাপান একটু জানান আমাকে যে এটা সবাই বুঝতে পারছেন কিনা। খুবই ইজিলি জাস্ট ধরবা আর শেষ করে ফেলবা। একটু ভাইকে জানান দেখি এটা সবাই বুঝতে পারছো কিনা, একটু ভাইকে জানান এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না। একটু দ্রুত ভাইকে জানান এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না। ওকে চলেন নেক্সটে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলেছে যে লেমন জুস, কি জুস, লেমন জুস খাবেন আপনারা, হচ্ছে গ্রীষ্মকালে যে জুস খেয়ে থাকেন সেই হচ্ছে লেমন জুস। এই লেমন জুস কি করছে, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো, সো এই কারণে হচ্ছে লেমন জুসের প্রশ্ন চলে আসছে আপনাদের মাঝে। যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 4 × 10⁻12। এত মোল হলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত, হাইড্রোনিয়াম আয়নের কি বলছে ভাইয়া ঘনমাত্রা কত। এখন জানি আমরা কি জানি একটা বিষয়, দেখো ভাইয়া আমরা জানি পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল আমরা জানি, পানির আয়নিক গুণফল কি হয় থাকে যে KW, পানির আয়নিক গুণফল কি থাকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা অথবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু কি হয় থাকে ভাইয়া হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে বলা হয় পানির আয়নিক গুণফল। আমরা জানি পানির আয়নিক গুণফলের মান 25 ডিগ্রি সেলসিয়াস আমাদের কত হয় থাকে 1 × 10⁻⁻⁴ কি হয় থাকে 14 হয় থাকে। সো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আমার বের করতে হবে, কিন্তু এখন এইখানের মধ্যে আমাদের কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে 4 × 10⁻12 দেওয়া আছে। সো আমি এখান থেকে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে পারবো না, H3O+ এর ঘনমাত্রা কিভাবে বের করব, 1 × কি করব ভাইয়া 10⁻14 বাই কি করব এখান থেকে 4 × 10⁻12 বসাই দেব। তাহলে এখান থেকে 1/4 আমি ঠিকঠাক রাখলাম ইনটু 10⁻14 প্লাস কি করব ভাইয়া 12। তাহলে এখান থেকে আসতে 0.25, 1/4 মানে 0.25 যেটা আমরা আগে দেখে ফেলেছি। সো এখান থেকে মাইনাস কত আসবে আমাদের 2 আসছে, মাইনাস কত আসছে 2 আসছে। এখন কথা হচ্ছে ভাই এখানে তো 2.5 দেয়া, 2.5 দেয়া মানে কি 2.5 দেয়া, 2.5 দেওয়া মানে হচ্ছে এখান থেকে আমি কি করব জাস্ট 10 দ্বারা ভাগ করব ইনটু কি করব এখানে 10 করব, এখানে কি করব 10 করে দেব, এখানে 10 করে দেব, অর্থাৎ 2.5 এখানে 10 মানে 100 হয়ে যায়, 100 হয়ে যায়, অর্থাৎ এখানে কি হবে 10⁻3 হবে। এখান থেকে আমরা যদি কি করতে চাই যে 0.25 ছিল, কি ছিল 0.25 ছিল, 0.25 ছিল, 0.25 ছিল, কিন্তু এইটা আমি এখানে যদি আগাইতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে মাইনাস দ্বারা কি করতে হবে এখানে অ্যাড করে দিতে হবে, কারণ আমি এখানে 10 দিয়ে ইনভার্স করছি। দ্যাটস ওয়াই 2.5 × 10 ইনভার্স কি হবে 2.5 × 10 ইনভার্স কি হবে ভাইয়া 3 হয়ে যাবে।
2.5 ইন্টু 10 ইনভার্স 3 হবে। সো একটু ভাইকে বলো তো এইটা সবাই বুঝতে পারলেন কিনা, এইটা সবাই বুঝতে পারলেন কিনা, এইটা সবাই বুঝতে পারলেন কিনা একটু ভাইকে বলেন, একটু সবাই জানাও ভাইয়াকে এইটা সবাই বুঝতে পারলেন কিনা। অর্থাৎ 2.5 ইন্টু 10 ইনভার্স 3, 2.5 ইন্টু 10 ইনভার্স 3। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, দিস ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা ক্লাস 7-এ পড়ি, আচ্ছা আচ্ছা এগুলো ভাই ইন্টারমিডিয়েটের পড়াশোনা, ইন্টারমিডিয়েটের পড়াশোনা, ওকে এডমিশনের পড়াশোনা রে ভাই। আচ্ছা ক্লাস 7-এর ম্যাথ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবে, অবশ্যই যাবে, না যাওয়ার কি আছে, জীবনে সবকিছুই বুঝতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। রক্তের বাইকার্বনেট বাফারে পিএইচ এর মান কত দেওয়া আছে? রক্তের বাইকার্বনেট যে আছে, এই রক্তের বাইকার্বনেট বাফারে পিএইচ এর মান কি দেওয়া আছে ভাইয়া? 7.4। বাফারের বাইকার্বনেট, বাফারের কি বলেছে? বাইকার্বনেট ও কার্বনিক যে রয়েছে, কার্বনিক অ্যাসিডের অনুপাত কত? কার্বনিক অ্যাসিডের অনুপাত কত সেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে। কার্বনিক অ্যাসিডের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। পিএইচ এর মান কত দেওয়া আছে? পিএইচ এর মান আমাদের দেওয়া আছে 7.4। বাইকার্বনেট যে রয়েছে, বাইকার্বনেট আমরা কি জানি? H2CO3। এই বাইকার্বনেটের মান দেওয়া আছে আমাদের কত ভাইয়া? আমরা এই বাইকার্বনেটের মানটা একটু মুখস্থ রাখতে হবে। কে অ্যাসিডের ক্ষেত্রে এটা কত হয়? 7.9, 7.9 ইনটু 10 ইনভার্স কত হয়? 7.9 ইনটু 10 ইনভার্স হয়ে থাকে আমাদের কত ভাইয়া? 7। এটা হয় 7। এই মানটা একটু মুখস্থ রাখবেন। অথবা পিকে, পিকে এর মান আমাদের কি হয় থাকে? পিকে এর মান থাকে 6.1। এই মান একটা মান মুখস্থ রাখলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ অনুযায়ী পিএইচ ইকুয়াল লেখা যায় কি? পিকে প্লাস লগ, লবণের ঘনমাত্রা ভাই হচ্ছে কি অ্যাসিড যে রয়েছে, অ্যাসিডের ঘনমাত্রার অনুপাত করলে হচ্ছে আমরা এখান থেকে কি পাবো? যে আমরা এদের অনুপাত পেয়ে যাব, এদের অনুপাত পেয়ে যাব। যেখানে আমাদের কি দেওয়া আছে? পিএইচ এর মান কত দেওয়া আছে ভাইয়া? পিএইচ এর মান দেওয়া আছে আমাদের 7.1, পিএইচ এর মান 7.4 দেওয়া আছে, সরি 7.4 দেওয়া। আর পিকে এর মান আমরা কি জানি? 6.1 ইনটু প্লাস কি করব? লবণ এবং অ্যাসিডের কি করতে হবে আমাদের ভাইয়া? লবণ এবং অ্যাসিডের অনুপাত বের করতে হবে। লবণ আর হচ্ছে অ্যাসিডের অনুপাত বের করতে হবে। তাহলে এইটা থেকে এইটা ওমিট করলে আমাদের কত আসতেছে ভাইয়া? 1 পয়েন্ট সামথিং লেগে আসে, 1.3 আসছে। 1.3 ইনটু আমরা কি পাচ্ছি? লগ, লবণ আর কি পাচ্ছি? অ্যাসিড পাচ্ছি। তাহলে এদের অনুপাতটা কি হবে? অ্যান্টি লগ অর্থাৎ 10 টু দি পাওয়ার কি হবে? 1.3, 10 টু দি পাওয়ার 1.3, 10 টু দি পাওয়ার 1.3, 10 টু দি পাওয়ার 1.3 যদি আপনি করেন 1 এর উপর 1, তাহলে 1 এর উপর 1.3, 1.3 মানে কি? 1/3, 1/3 মানে কি? আমাদের দেখাচ্ছি কত? 20-র কাছাকাছি, অর্থাৎ 19 পয়েন্ট সামথিং লেগে আসে। সো 20-র কাছাকাছি, 20 কি আসবে? 20:1, 20:1, 20:1 আমাদের আছে। এই যে ভাই দেখেন এই কোশ্চেনটা আমাদের আনসার হচ্ছে 20:1। সো একটু ভাইকে বলেন তো ভাই এটা সবাই বুঝতে পারছেন কিনা? ইয়েস, ওকে ছোট বাচ্চা কাচ্চারা চলে এসেছে। ওকে দেখেন এই জগতে, আমাদের এই নতুন জগতে তাকে স্বাগতম। ওকে তো দেখেন চলেন, এটা সবাই বুঝতে পারছেন? সবাই একটু বলেন তো ভাইরা এটা সবাই বুঝতে পারলেন কিনা, একটু বলেন আমাকে। ক্লাস 7-এ ভাই এইগুলো ম্যাথ থাকে না রে ভাই। ক্লাস 7-এর মধ্যে আপনার পাটিগণিত, বীজগণিত থাকে, মুনাফা, শতকরা হার, তারপর হচ্ছে এখান থেকে বীজগাণিতিক রাশি, আপনাদের এক্স প্লাস উৎপাদকের বিশ্লেষণ, এগুলো থাকে, বুঝতে পারছেন? আর সম্পাদ্য, উপপাদ্য এগুলো থাকে। ওকে চলেন চলেন নেক্সট কোশ্চেন আমরা মুভ করবো। একটু ভাইকে জানেন তো ভাই এটা সবাই বুঝতে পারলেন কিনা, একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা। চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করলাম। নেক্সট কোশ্চেনে বলছে সম আয়তনের, অর্থাৎ দুটোর ক্ষেত্রে কি হবে? আয়তন সেম। 0.1 মোল এত সোডিয়াম ইথানয়েট এবং এত মোল কি বলছে? সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড মিশ্রণে পিএইচ এর মান, ইথানোয়িক অ্যাসিডের পিকে দেওয়া আছে। তাহলে আমরা হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ কি জানি? পিএইচ ইকুয়াল কি লেখা যায়? পিকেএ প্লাস হচ্ছে লগ কি জানবো ভাইয়া? এখান থেকে এসি লবণ, লবণ হচ্ছে কি? CH3COON লবণ, আর এখান থেকে বলতেছি অ্যাসিড যেটা হচ্ছে CH3COOS, এদের অনুপাত। এখন এখান থেকে আমাকে কি বের করতে হবে? পিএইচ এর মান বের করতে হবে। তাহলে পিকে এর মান দেওয়া আছে 4.76 প্লাস লগ, এখান থেকে অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে? লবণের দেওয়া আছে 0.1, আর এটার কত দেওয়া আছে আমাদের? 0.01। সো এখান থেকে একটা ঘর গেলাম, এখানে একটা ঘর গেলাম, তাহলে এখানে উপরে কি আসবে? শুধুমাত্র 10 আসবে। তাহলে 10 যদি আসে তাহলে 4.76 প্লাস লগ 10, লগ 10 এর ভ্যালু আমরা কত জানি? লগ 10 এর ভ্যালু হয় 1, 4.76 প্লাস হচ্ছে 1, তাহলে 5.76 হচ্ছে এটার আনসার। 5.76 হচ্ছে এই কোশ্চেনের আনসার। খুবই ইজি জিনিস, খুবই সোজা জিনিস। ওকে আসেন একটু ভাইকে বলেন এটা সবার কাছে ক্লিয়ার কিনা, একটু ভাইকে বলেন এটা সবার কাছে ক্লিয়ার কি না, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু ভাইকে দ্রুত বলতে হবে সবাই এই প্রশ্নটুকু বুঝতে পারছেন কিনা।
সবাই একটু ভাইকে বলো যে এই প্রশ্নটুকু সবার কাছে ক্লিয়ার কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু দ্রুত ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা, একটু দ্রুত ভাইকে জানান যে এটা সবার কাছে ক্লিয়ার কি না। একটু দ্রুত ভাইকে বলো যে এটা সবাই বুঝতে পারছেন কি না। ওকে চলেন নেক্সট নেক্সট কোশ্চেনে মুভ করবো, নেক্সট কোশ্চেনে মুভ করবো। এই তো ক্লিয়ার, ওকে চলেন। এখানে কি বলছে, কোনটি বাফার দ্রবণ নয়, কোনটি বাফার দ্রবণ নয়। বাফার দ্রবণ হওয়ার শর্ত কি, দুর্বল অম্ল অম্ল ও তার অনুবন্ধী, দুর্বল অ্যাসিড সরি দুর্বল ক্ষার তার শক্তিশালী তার অনুবন্ধী নিতে হবে। সো এখানের মধ্যে আমরা যে লক্ষ্য করি কোনটি বাফার দ্রবণ নয়, আমরা দেখতেছি এটা অ্যাসিড, দুর্বল অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, মানে কি তার এখানে আমাদের সোডিয়াম আমরা লবণ নিলে আমরা হয়ে যাচ্ছে। সো এটা কি হবে আমাদের, যে ভাই এটা একটা বাফার দ্রবণ, কি বলবো এটা একটা বাফার, এটা হচ্ছে বাফার দ্রবণ, কি বলবো বাফার দ্রবণ। এইখানের মধ্যে আমরা দেখতেছি কি ভাইয়া, যে অনুবন্ধী ক্ষার এবং তার অনুবন্ধী কি বলতেছি যে বাফার দ্রবণ নয় আমাদের, কোনটা আমাদের বাফার দ্রবণ হবে। সো এইখানের মধ্যে আমরা দেখতেছি যে ভাইয়া এখানে হচ্ছে কার্বনেট আর এখানে বাইকার্বনেট আছে। সো এটাও কি হচ্ছে যে দুর্বল ক্ষার এবং দুর্বল তার অনুবন্ধী, সো এটা হচ্ছে বাফার। এবং এইখানের মধ্যে আমরা দেখতেছি এই যে দেখো এইটা আমাদের বাফার হবে না, কারণ কি তার অনুবন্ধী এখানে নেয় নেই, এটা এর অনুবন্ধী নেই, ফসফেট আয়ন নিয়ে আসছে, সো এটা হবে না। আর এটাও আমাদের কি হবে ভাইয়া, বাফার দ্রবণ হবে। ওকে সো এই কারণে আমরা বলবো যে এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া, যে এইখানের মধ্যে কোনটা বাফার দ্রবণ হবে সেটা হচ্ছে আমাদের গ নাম্বারটা হবে। চলো নেক্সট কোশ্চেন, যে কোনটি বাফার দ্রবণ নয়, কোনটা আমাদের বাফার দ্রবণ হবে না। এখানে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম কি দিছে, কার্বনেট আমি দিলাম এখানে ধরেন, এটাও ক্ষার এটাও ক্ষার, সো এটা আমাদের বাফার দ্রবণ হবে, দুটোই ক্ষার হলে হবে না। সোডিয়াম ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড ক্ষার, সো এটাও আমাদের বাফার দ্রবণ হবে না। ওকে সো একটুখানি ভাইরা অপেক্ষা করেন, একটুখানি জাস্ট। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো, ক্লাসে তো, হ্যাঁ বলো, হ্যাঁ কেন কেন, না না ওটা তোমার মনে হয় লাগবে না এখন, এই কারণে দেয় নাই। না না নাম নাই না, তোমাকে এখন এই সময় লাগবে না, এই কারণে দেয় নাই, কারণ কালকে তোমার দেখাইবে, বুঝতে পেরেছেন, কারণ তোমার পরীক্ষাগুলো করা লাগবে, এই কারণে মনে হয় দেয় নাই কোনো কিছু। হ্যাঁ কোন মধ্যে ভার্সিটির কালকে সকালে ক্লাস আছে, সকাল 8টার সময় আমার ক্লাস, 8টা থেকে 12টা পর্যন্ত মনে হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়ারা একটু আন্তরিকভাবে দুঃখিত। সো চলেন আমরা হচ্ছে আমাদের পড়াশোনা ব্যাক করি। দেখেন এখানে বাফার দ্রবণ আমাদের বলছে কোনটা নয়, অর্থাৎ বাফার দ্রবণ কোনটা হবে না, অর্থাৎ অনুবন্ধী লাগবে এবং হচ্ছে দুর্বল এসিড অথবা দুর্বল ক্ষার নিয়ে হচ্ছে আমরা এখানে কি করব, আলোচনা করব। কি করব, দুর্বল এসিড এবং দুর্বল ক্ষার নিয়ে আলোচনা। অর্থাৎ কোনটা বাফার দ্রবণ নয়, সোডিয়াম ফসফেট, অর্থাৎ সোডিয়াম ফসফেট, এটা দুইটা জায়গায় দেখতেছি, দ্যাটস ওয়াই আমাদের কি হবে না ভাইয়া, এখান থেকে বাফার দ্রবণ আমরা নয়, কোনটা হবে আমাদের, এই যে এখান থেকে অপশনের মধ্যে মেবি একটুখানি হেরফের করে ফেলেছে, বাফার দ্রবণ নয়, একই কোশ্চেনকে রিপিট করাইছে নাকি, বাফার দ্রবণ নয়, সেম কোশ্চেন রিপিট করাইছে, ওই কোশ্চেনটার মধ্যে বেসিক্যালি ভাই ভুল লিখছে এরা, কোশ্চেনের মধ্যে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, বাফার দ্রবণ নয়, এখানে বেসিক্যালি সোডিয়াম ফসফেট আর খাচ্ছে এখান থেকে সোডিয়াম ফসফেট। সো এইখানের মধ্যে হচ্ছে Na2HPO4, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি ভাই কাঙ্ক্ষিত আনসার হবে, যে এটা আমাদের হবে না। বাট এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো এদের ক্ষেত্রে কি হবে, যে অ্যাসিড এবং ক্ষার নিয়ে আমাদের গঠিত হয়েছে, সো এটা আমাদের বাফার দ্রবণ হবে। ওকে সো চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, যে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর বন্ধন প্রকৃতি কোনটি। ভাই দেখো যখন আমি এখান থেকে একটা বিষয় বলি যে দুই এর অধিক মৌল দ্বারা গঠিত যৌগে তিন ধরনের বন্ধন থাকে, তিন ধরনের বন্ধন বিদ্যমান। একটা হচ্ছে আয়নিক,
দুই সমযোজী, একটা হচ্ছে সন্নিবেশ। কিন্তু সালফারিক অ্যাসিড H2SO4 এবং ফসফরিক অ্যাসিড H3PO4 এদের ক্ষেত্রে সমযোজী আর সন্নিবেশ থাকে। সমযোজী আর সন্নিবেশ, এরা দুইয়ের অধিক মৌল দ্বারা গঠিত হলেও এদের ক্ষেত্রে দুইটা দেখা যায়। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা বলতেছি আয়নিক, কোভ্যালেন্ট মানে সমযোজী, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট মানে সন্নিবেশ সমযোজী বন্ধন। দ্যাটস ওয়াই এখানে কি হবে, অল অফ দেম, সবগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, যে মিথেন অণুতে বিদ্যমান, অর্থাৎ মিথেন অণু বলতে কি বোঝাচ্ছে, CH4 বোঝাচ্ছে। এই মিথেন অণুতে বিদ্যমান পরমাণুতে sp3 হাইব্রিডাইজেশন উৎপন্ন প্রতিটি হাইব্রিড অরবিটালে কয়টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে? সো এইখানের মধ্যে মিথেন যে রয়েছে, মিথেন হয় থেকে এইখানের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অর্থাৎ আমরা জানি কোন সংকরণ বের করব, কোন সংকরায়ন, এটা বের করব কি ভাইয়া, সিগমা বন্ড প্লাস লন প্যার ইলেকট্রন। সো এখানে মুক্ত জোড় ইলেকট্রন নাই, সিগমা বন্ড হচ্ছে কি, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা। সো সিগমা বন্ড হচ্ছে আমাদের কয়টা ভাই, 4টা। সো এখানে লন প্যার ইলেকট্রন নাই, যার কারণে S4 হবে, অর্থাৎ sp3 সংকরণে সংকরণ, যেটা হচ্ছে চতুস্থলকীয় হয় থেকে। অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এদের অরবিটালগুলো এভাবে অবস্থান করবে, এই যে এভাবে অবস্থান করে থাকে। অর্থাৎ এইখানের মধ্যে কি থেকে, যে একটা করে হচ্ছে ইলেকট্রন কি থেকে, এখানে একটা করে হচ্ছে, এখানে শেয়ার করে হচ্ছে কি, একটা করে ইলেকট্রন এখানে কি থেকে বিদ্যমান থাকে। সো এইখানের মধ্যে কি হবে, এ একটা দেয়। সো দ্যাটস এখানে চতুস্থলকীয় আকৃতি লক্ষ্য করা যাবে, যার কারণে এখানে আনসার হবে কি ভাইয়া, একটা। কয়টা ইলেকট্রন থাকে, একটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার। চলো নেক্সট কোশ্চেনে মুভ করব, যে কোন যৌগে আয়নিক সমযোজী সন্নিবেশ বন্ধন বিদ্যমান, সন্নিবেশ আয়নিক সমযোজী এবং সন্নিবেশ বন্ধন বিদ্যমান। এবং এইখানের মধ্যে যে বিষয়টা দেখতে হবে, সেখানে এখানে কোশ্চেনের মধ্যে হয়তো বা একটু টাইপিং মিস্টেক আছে, একটুখানি আমি চেক দিচ্ছি যে আসলে এখানে টাইপিং মিস্টেক আছে কিনা। ওকে, ঠিক আছে, যে কোন যৌগের মধ্যে আয়নিক সমযোজী সন্নিবেশ, আমি কিছুক্ষণ আগে বললাম যে আয়নিক সমযোজী সন্নিবেশ বন্ধন হওয়ার শর্ত কি ভাইয়া, যে কন্ডিশন হচ্ছে দুইয়ের অধিক মৌল দ্বারা গঠিত হতে হবে। এখানে কিন্তু দুইয়ের অধিক, পটাশিয়াম, বোরন এবং হচ্ছে ফ্লোরিন আছে। সো দুইয়ের অধিক মৌল, তার কারণে আয়নিক সমযোজী সন্নিবেশ এটাতে আছে। নাইট্রোজেন, হাইড্রোজেন হচ্ছে ক্লোরিন। সো এটার মধ্যে কি আছে, দুইয়ের অধিক মৌল আছে, যার কারণে এটা হবে। এখানে দেখছি দুইয়ের অধিক মৌল দ্বারা গঠিত আছে, যার কারণে এটা হবে আমাদের কি আয়নিক সমযোজী সন্নিবেশ আছে। কিন্তু এর সাথে আরো একটাও থাকে, আয়নিক সমযোজী সন্নিবেশ থাকেই, পানিযুক্ত আছে। আয়নিক সমযোজী সন্নিবেশ তো থাকবেই, পানিযুক্ত থাকার জন্য এখানে হাইড্রোজেন বন্ধনও বিদ্যমান, হাইড্রোজেন বন্ড ও থাকে। সো এখানের মধ্যে আমরা বলবো কি ভাইয়া, সবগুলো হচ্ছে এখানকার কাঙ্ক্ষিত আনসার। ওকে, চলেন নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, যে হাইড্রোজেন বন্ধনের সঠিক শক্তি ক্রম কোনটি, হাইড্রোজেন বন্ধনের শক্তির সঠিক ক্রম কোনটি? এখানের মধ্যে হাইড্রোজেন বন্ধন যে রয়েছে, হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোজেন কি থেকে, হাইড্রোজেন সরাসরি কি করবে, হাইড্রোজেন যদি কি থেকে আমাদের, যে হাইড্রোজেন যদি সরাসরি কি থেকে, সরাসরি অক্সিজেন, ফ্লোরিন এবং হচ্ছে নাইট্রোজেন, এই FON দ্বারাও আমরা বলতে পারি, এই মৌলের সাথে সরাসরি যুক্ত থাকতে হবে, তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান আছে। এদের ক্ষেত্রে শক্তিক্রমটা কি থাকে, শক্তিক্রমটা হয় থাকে এখানে ফ্লোরিন, হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের কি থাকে বন্ধনটা সবচেয়ে বেশি হয় থাকে, তারপর হচ্ছে পানি, তারপর হয় থাকে আমাদের অ্যামোনিয়া, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, তারপর হয় থাকে আমাদের মিথেন। সো এখান থেকে আমরা দেখতে পারবো যে এইটা হয়ে থাকে আমাদের এখানে। এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম যদি আমরা লক্ষ্য করি, তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতা যেটা হবে, অর্থাৎ সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, সেটা হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। দ্যাটস ওয়াই এখানের মধ্যে কি হবে, হাইড্রোজেন বন্ধনটা আমাদের এইভাবে গঠিত হবে। সো এটার আনসার আমাদের কি হয়ে যাবে ভাইয়া, এটার আনসার আমাদের হয়ে যাবে ঠিক শুরুর দিকে এ নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। এখন নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, যে কোন যৌগের গলনাঙ্ক সবচেয়ে বেশি, যে গলনাঙ্ক সবচেয়ে বেশি আমরা জানি ক্যাটায়নের আকার ছোট, অর্থাৎ এটা হচ্ছে ফাজারের নীতি দিয়ে আমরা বের করতে পারি। ফাজারের নীতিতে জানি আমরা ক্যাটায়নের আকার ছোট, অ্যানোডের আকার বড়। ক্যাটায়ন ও অ্যানোডের চার্জ বাড়লে ডি ও এফ অরবিটাল থাকলে সেটাকে আমরা কি বলে থাকি, এগুলোকে আমরা কি বলে থাকি ভাইয়া, এগুলোকে আমরা বলে থাকি কি ভাইয়া, এদের ক্ষেত্রে যে সমযোজী যৌগ কি হবে, যে সমযোজী কোনো একটা যৌগ সমযোজী ধর্ম বেশি পরিমাণে প্রদর্শন করবে। সো এটা হচ্ছে ফাজারের নীতি। যদি এটা ফাজারের নীতি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে অ্যান্টি ফাজার নীতি, কারণ আমরা জানি সমযোজী যৌগের কি হয়ে থাকে, সবকিছু কম কম হয় থাকে, বাট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বলছে এখানে বেশি, যার কারণে অ্যান্টি ফাজার নীতি হবে, অর্থাৎ আয়নিক যৌগ যেটা বেশি দেখাবে, মানে যেটা সবচেয়ে কম পরিমাণে কি দেখবে সমযোজী যৌগ বৈশিষ্ট্য দেখাবে, সেটা কি হবে সবচেয়ে বেশি পরিমাণে আয়নিক যৌগ দেখাবে, এবং সেটার গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে। এবং এই ফাজারের নীতির ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সর্বপ্রথম তোমাকে প্যারারিটি দিতে হবে, যেটা হচ্ছে চার্জ, অর্থাৎ চার্জের বিষয়টা আগে লক্ষ্য করতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, ডি ও এফ অরবিটাল রয়েছে, অরবিটালের বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে 2 নম্বর।
প্রায়োরিটি। 3 নাম্বার প্রায়োরিটি তোমাকে দিতে হবে কি ভাই এদের সাইজ বা আকারের উপর। এখন যদি তুমি লক্ষ্য করো ভাই এখানে চার্জ দেখো ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, বেরিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+। সো চার্জের কনসেপ্ট দিয়ে আমরা এখান থেকে এটাকে আলোচনা করতে পারবো। সো এটা আমাদের প্রায়োরিটি শেষ। ডিও এ অরবিটাল ভাই এখানে দেখো এটার ক্ষেত্রে ডি আছে, এটার ক্ষেত্রে এ অরবিটাল আছে, যার কারণে ডিও এ অরবিটাল আমাদের সাইজ দেখতে হবে। আমরা জানি ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়নের আকার কি হবে ভাই ছোট। এই যার আকার ছোট হবে সেটা কি করবে সবচেয়ে কি করবে সমযোজী ধর্ম বেশি পরিমাণে লেখাবে। সো ক্যালসিয়াম আমরা জানি বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরে, বাটিতে রাখ। সো উপর থেকে নিচে দিকে আকার বৃদ্ধি পায়, দ্যাটস ওয়াই এখানে আকার সবচেয়ে বড় কার? আকার সবচেয়ে বড় হচ্ছে আমাদের বেরিয়ামের, যে বেরিয়ামের আকার হচ্ছে সবচেয়ে বড়। সো যার আকার বড় হবে, ক্যাটায়নের আকার বলছিলাম আমরা ছোট, যার আকার বড় তাই সে কি করবে সবচেয়ে কম পরিমাণে সমযোজী ধর্ম পোষণ করবে। দ্যাটস ওয়াই বেরিয়াম ক্লোরাইড হবে এখানকার কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। কারণ কি তার আকার হওয়ার কথা ছিল আমাদের ছোট কিন্তু হয়ে গেছে সব থেকে বড়, দ্যাটস ওয়াই এটা কি হবে উল্টা ঘটনা ঘটাবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ এইটা কি হবে বেরিয়াম ক্লোরাইড হচ্ছে এখানকার কাঙ্ক্ষিত আনসার। ওকে চলেন নেক্সট কোশ্চেনে আমরা মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের যে বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি? এইখানের মধ্যে কি দেওয়া আছে ভাই পানি দেওয়া আছে। পানির বন্ধন কোণের মান কত জানি আমরা যে এটা sp3 সংকটে সংগঠিত হলে এখানে বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি হওয়ার কথা বা 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এখানে বন্ধন কোণের মান হচ্ছে 104.5 ডিগ্রি। হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণের মান কি হয় ভাই sp3 সংকটে সংগঠিত হওয়ার পরেও এটার বন্ধন কোণের মান হওয়ার কথা 109.8 ডিগ্রি বা 5.5 ডিগ্রি, বাট এখানে হয়ে থাকে তোমার 92 ডিগ্রি। অ্যামোনিয়ার বন্ধন কোণের মান হওয়ার কথা 109.8 ডিগ্রি অথবা 109.5 ডিগ্রি, যেটা হচ্ছে 160 ডিগ্রি হয়ে থাকে। তারপরে এখান থেকে মিথেন যেটা আছে মিথেনের বন্ধন কোণের মান আমাদের কি থাকে স্ট্যান্ডার্ড মান 109 ডিগ্রি 9.28 মিনিট আমাদের হয়ে থাকে অথবা 109.5 ডিগ্রি। ওকে সো এখানে বন্ধন কোণের মানের আমরা ক্রম এখন এখান থেকে আমরা দেখে খুব সহজেই এখান থেকে বলতে পারবো যে কোনটা আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে। অর্থাৎ মিথেনের বন্ধন কোণের মান সবচেয়ে বেশি, তারপরে অ্যামোনিয়া, তারপরে পানি, তারপরে হাইড্রোজেন সালফাইড। আশা করি এতটুকু বিষয় আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া আকরাম এগুলা কি পড়াইছেন? ভাইয়া এগুলো আমাদের পেইড বেসে পড়ানো হয়েছিল। সো আপনারা যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের পেইড ব্যাচে হচ্ছে যুক্ত হন নাই, এডমিশনের বেসিক্যালি এটা আমাদের কোর্স। সো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জাস্ট 2-1 দিনের মধ্যেই। সো এই রাজশাহী ইউনিভার্সিটি তোমাদের কমপ্লিট একটা প্রিপারেশন করে দেওয়ার জন্য আমাদের বেসিক্যালি আজকের এই ক্লাসটা। সো এই ক্লাসে হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে একবারে টু দ্য পয়েন্ট হচ্ছে আলোচনা করতেছি। সো বেসিক ক্লাস হচ্ছে আমাদের পেইড ব্যাচে আলোচনা করা আছে। সো চলেন আমরা হচ্ছে নেক্সট কনসেপ্টে চলে যাব বা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমরা খুব শীঘ্রই আমাদের শেষের প্রশ্নের দিকে চলে আসছি। কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যখন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড গ্যাস এবং লিকুইড বিক্রিয়ার সাম্য অবস্থার উপর চাপের বৃদ্ধির প্রভাব কি বা চাপ কি ধরনের প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে আমরা লাসাতেলিয়ার নীতি জানি। লাসাতেলিয়ার নীতি কি হয় থাকে ভাইয়া? লাসাতেলিয়ার নীতিটা হচ্ছে যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটা নিয়ামক সেটা তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার নিয়ামক পরিবর্তনের ফলাফল কি থেকে পরস্পরকে প্রশমিত করে থাকে। অর্থাৎ ঘটনা হচ্ছে এখান থেকে যে ভাইয়া চাপের প্রভাবটা শুধুমাত্র কি করে থাকে, চাপের প্রভাবটা শুধুমাত্র গ্যাসীয় অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এখানে দেখতেছি বিক্রিয়কের ক্ষেত্রে মোল সংখ্যা কত টোটালি হচ্ছে 1-1-2 মোল, বাট উৎপাদনের মোল সংখ্যা কত 1। সো আমরা যদি বিক্রিয়কের অর্থাৎ বিক্রিয়কে কি করে থাকে চাপ বৃদ্ধি করে থাকি তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থা কি হবে, এটা হচ্ছে বাম অবস্থা, বাম থেকে কি হবে ডানের দিকে মুভ করবে। যেহেতু এটা কি আছে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি উৎপাদনের মোল সংখ্যা কম, দ্যাটস ওয়াই এখানে কি হবে সাম্য অবস্থা বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে যাবে, অর্থাৎ ডান দিকে সরে যাচ্ছে কি হবে বাম থেকে ডানে, ডানে সরে যাবে, ডানে সরে যাবে। ওকে যদি সমান হইতো তাহলে আমরা বলতাম যে ভাইয়া এটা কি হবে যে অপরিবর্তিত অবস্থায় থাকবে। ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে মোহাম্মদ সাজ্জাদ। ওকে চলেন বিক্রিয়ার সাম্য অবস্থার উপর কোনটির প্রভাব নেই? যে ভাই আমরা জানি যে সাম্য অবস্থার উপর দেখলাম তাপ চাপ ঘনমাত্রা লাসাতেলিয়ার নীতির মধ্যে তাপ চাপ ঘনমাত্রার প্রভাব রয়েছে, কিন্তু প্রভাবকের কোনো ভূমিকা নেই। এটা বিক্রিয়া কি থাকে ত্বরান্বিত গতিকে কি করে থাকে ত্বরান্বিত করে থাকে। দ্যাটস ওয়াই আমরা কি করবো এখানে কোনটার প্রভাব নেই, যে কোনটার প্রভাব থাকবে না সেটা হচ্ছে আমাদের কি হয় প্রভাবক হয়ে থাকবে। তার পরবর্তী কোশ্চেন যদি যাই অর্থাৎ কার্বন অক্সিজেন নিয়ন ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? আমরা যদি দেখি ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমরা মান যদি দেখি তাহলে হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত যে 2.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত সবাই একটু বলেন দেখি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত 3.5 এটা তড়িৎ ঋণাত্মকতার মান কত 0, ফ্লোরিনের কত আছে তড়িৎ ঋণাত্মকতার মান 4। সেখানে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হবে কোনটা ফ্লোরিন, তারপরে কি হবে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে নিয়ন। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারলেন কিনা, এটা সবাই বুঝতে পারলেন কি না। চলো নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলছে কোনটি পরিবর্তনটি তাপ উৎপাদী অর্থাৎ তাপ উৎপাদন করবে কোনটাতে? যে ভাই দেখো পানিকে কি করছি তরল থেকে গ্যাসে পরিণত করছি, অর্থাৎ
বাইরে থেকে তাপ দেওয়া লাগছে, বাইরে থেকে কি করছি তাপ দেওয়া লাগছে, অর্থাৎ তাপ সেটা কি করছে শোষণ করছে, কি করছে তাপ সেটা শোষণ করছে। তাপ শোষণ করা মানে কি, এটা তাপ হারি হয়ে গেছে, কি হয়েছে তাপ শোষণ করছে, এটা তাপ শোষণ করছে, দ্যাটস এটা কি হবে তাপ হারি। বাট গ্যাস থেকে কি করছে লিকুইডে, অর্থাৎ গ্যাসীয় অবস্থা থেকে লিকুইডের অবস্থা যদি পরিণত করি তারপরে কি করছে তাপকে আমি কমায় ফেলছি, অর্থাৎ তাপ কি করেছে বের করে দিয়েছে, যার কারণে এটা কি হবে তাপ উৎপাদী হবে, কারণ কি এখানে তাপ উৎপাদন করছে, উৎপাদী। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, চলেন নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে বলছে নিচের কোনগুলো সেটগুলোর মধ্যে ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম 3+ আয়নের একটুখানি ওয়েট, এই ক্লাসে পরবর্তী লাইভে তো ক্লাস শেষ করে দিচ্ছি, এই 20-25 মিনিটের মধ্যে, 20 থেকে 25 মিনিটের মধ্যে ফ্রি হবে, আমি ফোন দিচ্ছি। ওকে ভাইরা, দেখো আমরা এখানে কি দেখতেছি, নিম্নের সেটগুলো যে রয়েছে, নিম্নের সেটগুলোর ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস, কোনটা আমাদের হবে ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস দেখাবে, সেটা হচ্ছে এখানে যদি আমরা লক্ষ্য করি ক্রোমিয়াম হচ্ছে 24 নম্বর মৌল, সো এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন, তারপরে কি হবে 3D, আর এখানে 4s2 যদি আমি দেই তাহলে হচ্ছে 24টা, অর্থাৎ 4 হওয়ার কথা, কিন্তু আসলে এরকম ঘটনা ঘটবে না, এখানে কি হবে 4s1, কি হবে 4s1, এখানে হবে 5। আর ক্রোমিয়াম কি আছে ভাইয়া, এখানে থেকে ক্রোমিয়াম 3+ যদি হয় থাকে তাহলে এখানে আর্গন, আর এখানে কি হবে যে ভাই 4s0 দাঁড়াবে, আর এখানে 3D কি দেখা যাবে যে 0, এখান থেকে আমাদের কি দাঁড়াবে, এখান থেকে আমরা দেখতে পাবো যে দুইটা চলে যাবে, অর্থাৎ এখানে 3 দাঁড়াবে। সো এটা হচ্ছে এদের মধ্যে ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করবো, আমরা কি করবো এদের মধ্যে এটা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করবো। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটার আনসার আমাদের কত আসবে, এখান থেকে একটু লক্ষ্য করেন যে এটার আনসার আমাদের কত আসতেছে, এটার আনসার আমাদের কত আসবে একটু বলেন দেখি, সবাই একটু বলেন যে এটার আনসার আমাদের কোনটা আসবে। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ইতিমধ্যে যে ভাই ক্রোমিয়াম আর ক্রোমিয়াম 3+, অর্থাৎ এই যে এ নাম্বার যে পোর্শনটা আছে, এ নাম্বার পোর্শনটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এখান থেকে কত নাম্বার দিচ্ছেন আপনারা গ, আচ্ছা 3D4 হবে না, এই যে দেখো 3D4 করা যাবে না, এই যে এখান থেকে 3D3 4s, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা হচ্ছে আনসার, গ নাম্বারটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। অযুগ্ম ইলেকট্রন সংখ্যার ক্রম সঠিক কোনটি, অযুগ্ম ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক, অযুগ্ম ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা সঠিক হবে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অর্থাৎ কোনটাতে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন বিদ্যমান রয়েছে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো, কোনটার বিজোড় ইলেকট্রন সংখ্যা কি হবে বেশি আছে সেটা আমরা হচ্ছে এখান থেকে দেখবো। যেমন ম্যাঙ্গানিজ, আয়রন এবং ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম কিছুক্ষণ আগে ক্রোমিয়াম 3+, এর মধ্যে দেখছিলাম আমরা 3D কি হয় 4 হয় থেকে, আর এখানে কি হয় 4s0 হয় থেকে, 3+ এর ক্ষেত্রে এখানে 3 হবে, এখানে কি হবে জাস্ট 3 হবে, আমরা প্রিভিয়াস স্লাইডে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে 3D 3 হবে। সো এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটা হচ্ছে জাস্ট 3টা হবে, কি হবে 3টা হবে, 1 2 3, এইখানের মধ্যে ফাঁকা দুটো থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের 3টা দেখতেছি, এখানে কয়টা দেখতেছি ক্রোমিয়াম 3+ এর ক্ষেত্রে দেখতেছি 3টা। বাট আয়রন যে রয়েছে, আয়রনের ক্ষেত্রে কি হবে আমাদের ভাইয়া, আয়রনের ক্ষেত্রে কি হবে আর্গন, এখানের মধ্যে সামনে থাকবে আর্গন, সো আর্গন এখানে কি করবো 3D, আর এখানে 4s কি হবে 3+ যদি হয় থাকে তাহলে এখানে 4s0, তাহলে এখান থেকে আসবে আমাদের কত 5। সো এখানে সবচেয়ে বিজোড় ইলেকট্রন দেখা যাচ্ছে, অযুগ্ম ইলেকট্রন দেখা যাচ্ছে 1 2 3 4, এখানের মধ্যে 5। সো এটার ক্ষেত্রে দেখা যাবে কত ভাইয়া 5টা, এর ক্ষেত্রে দেখা যাবে 5টা। ম্যাঙ্গানিজ হচ্ছে 25 নম্বর মৌল, 25 নম্বর মৌল। সো এখানে কি হবে 3D, আর্গন এখানের মধ্যে কি হবে 3D, আর এখানে কি হবে 4s2, এখানে 5, সো এখান থেকে 0। এটার ক্ষেত্রে দেখবো আমরা কয়টা বিজোড় ইলেকট্রন আছে যে ভাইয়া ম্যাঙ্গানিজ কি আছে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে দুইটার ক্ষেত্রে আমরা সেম লক্ষ্য করতেছি, বাট এইখানের মধ্যে আমাদের কি হবে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে সবচেয়ে কম হবে। সো এটা একটু আনসার দেন দেখি সবাই, এটা আনসার দেন দেখি, এখানে হয়তো বা সিকোয়েন্সের একটু গরমিল করে ফেলছে। এখানে সিকোয়েন্সের একটু গরমিল করে ফেলেছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আনসারটা মিলানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ম্যাঙ্গানিজ 3+ বা এরকম সামথিং লাইক দেওয়া ছিল। সো এখানে একটু কোশ্চেনটা টাইপিং মিস্টেক আছে, এটা আমাদের বেসিক্যালি কোশ্চেনটা নাই আমার কাছে। সো নিচের কোন বিক্রিয়ার অনুপাত কি বলছে কিউসি, অর্থাৎ কোন বিক্রিয়ার অনুপাত যেটা আছে আমরা সাম্যদ্রব্য অনুযায়ী জানি উৎপাদের ঘনমাত্রা বা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ কোনটি চাপের প্রভাব নাই, চাপের প্রভাব কোনটা থাকবে না, যেটার ক্ষেত্রে কি হবে
দুইটা পোষণ আমাদের কি থাকবে, বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদনের মোল সংখ্যা দুটোই সমান থাকবে, তখন আমরা সেটাকে বলতে পারবো কি ভাই এখানে চাপের প্রভাব থাকবে না। সো অ্যামোনিয়া যদি নেই আমি, তাহলে 2 মোল কি হবে, অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে এবং এখান থেকে কি করছে ভাইয়া, যে এইখানে আমাদের নাইট্রোজেন গ্যাস আছে আর এখানে কি আছে 3 মোল হাইড্রোজেন গ্যাস আছে। সো এখানে উৎপাদনের মোল সংখ্যা হচ্ছে টোটালি আমাদের কত দেখতেছি 4 আর বিক্রিয়কের হচ্ছে 2, দ্যাটস এখানে কি হবে যে চাপের প্রভাব এখানে বিদ্যমান থাকবে। বাট তারপরে যে ফসফরাস পেন্টাক্লোরাইড যেটা আছে PCl3 প্লাস হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে উৎপাদ আর এখান থেকে বিক্রিয়ক হচ্ছে কত আমাদের PCl5। সো এখান থেকে আমরা দেখতেছি চাপের প্রভাব আছে, কারণ 2 মোল আর এখানে 1 মোল। বাট হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস যদি নেই, তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি আছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। সো এখান থেকে আমরা দেখতেছি যে বিক্রিয়কের মোল সংখ্যা 2, এখানে উৎপাদনের মোল সংখ্যা হচ্ছে এখানে 1 1 2। সো 2 - 2 করলে আমাদের 0 আসছে, দ্যাটস ওয়াই এটা হবে আমাদের কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো এখান থেকে এতটুকুই মেবি আমাদের ওকে। লাস্ট কোশ্চেন দেখেন, আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন, যেটা আমরা ইতিমধ্যে দেখাই ফেলেছিলাম। পানির আয়নিক গুণফল কি হয় থেকে আমরা জানি, পানির আয়নিক গুণফল কি হয় থেকে, পানির আয়নিক গুণফল কি হয় থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা H3O+ H3O+ এবং কি হয় থেকে যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা গুণফলকে আমরা কি বলি, পানির আয়নিক গুণফল বলা হয়। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং কি হচ্ছে যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা গুণফলকে আমরা কি বলে থাকি ভাইয়া, পানির আয়নিক গুণফল বলা হয়। কি বলে থাকে, পানির আয়নিক গুণফল বলা হয়। সো এখান থেকে আমরা পানির আয়নিক গুণফল কি বোঝা যাচ্ছে ভাইয়া, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গুণফল এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা গুণফলকে আমরা বলি পানির আয়নিক গুণফল। দিস ইজ দা কারেক্ট আনসার। সো এখান থেকে আমরা সুন্দর মতো সবকিছু প্রশ্ন একবারে 50টা কোশ্চেন রাখা হয়েছিল আপনাদের জন্য। সো প্রত্যেকটা কোশ্চেন আমরা সুন্দর মতো সবকিছু ঠিকঠাক করে আপনাদের সমাধান করে দিয়েছি। সো একটু ভাইকে জানাও যে যারা শেষ পর্যন্ত ছিল ভাইয়া, তোমাদের কাছে সবার কাছে ক্লাসটা কেমন লেগেছে এবং তোমরা সবাই সবকিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছো কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। সবার কাছে ক্লাসটা কেমন লেগেছে ভাইকে একটুখানি জানাও এবং সবাই অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নিবা এবং এই ভর্তি পরীক্ষার আগে জাস্ট এখানকার এতটুকু প্রশ্ন একটুখানি দেখে যাবা, দেখবো অনেক কিছু জিনিসপত্র এই প্রশ্ন থেকে তুমি কমন পেয়ে যাবা। সো একটু ভাইকে জানাও যে ভাইয়া তোমাদের সবাই সবকিছু সুন্দর মতো সবকিছু সবগুলা প্রশ্ন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এবং ওভারঅল আপনাদের কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা। যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে ভাইকে বলতে পারো এবং সবার ক্লাসটা কেমন লেগেছে ভাইকে একটুখানি জানাও। ওকে, অল ক্লিয়ার। ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা লাইভ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।